ঘুম অবস্থায় আকাশ ফোনটা হাতে নেয়। এত সকালে আবার কে ফোন করলো? ফোনটা হাতে নিয়ে দেখে বডিগার্ড কল করেছে, সেজন্য আকাশ কলটা রিসিভ করে। স্যার, ভোর 6টা বাজে। এবার আপনাকে জিম করার জন্য উঠতে হবে। ঠিক আছে, তুমি যাও, সবকিছু রেডি করো, আমি আসছি। ঠিক আছে স্যার, আমি তাহলে গিয়ে আপনার সব জিমের সবকিছু রেডি করতেছি। এই বলে বডিগার্ড চলে গেল, আর আকাশ জিম করার জন্য যা যা দরকার সবকিছু রেডি করছে। আর এইদিকে শেফ আকাশের জন্য খাবার তৈরি করছে। 30 মিনিট পর আকাশ ফ্রেশ হয়ে নিচে এলো আর জিম করার জন্য ফুলের বাগানে চলে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন, জিম করার জন্য কেউ ফুলের বাগানে যায়? কেননা আকাশ ফুল পছন্দ করে, সেজন্য ফুলের বাগানে একটা জিম খুলে রেখেছে। সেখানে আকাশ প্রতিদিন জিম করে আর ফুলের সুবাস উপভোগ করে। জিম করা শেষে আকাশ ফলের জুস খেয়ে নিজের রুমে চলে যায় আর রেডি হয়ে নিচে নেমে আসে। স্যার, আজকে এই গাড়িটায় করে আপনাকে যেতে হবে। এই গাড়িতে কেন? বাকি গাড়িগুলোতে কি কোনো সমস্যা আছে? আসলে স্যার, ওই গাড়িগুলো শোরুম থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে, কিন্তু এখনো সিকিউরিটি চেক করতে পারেনি। আর গাড়িটা কতটা নিরাপদ আপনার জন্য, তাই চেক করে নিয়ে তারপর আপনি ওই গাড়িতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু কিন্তু স্যার, এতে করে আপনার জীবনের ঝুঁকি আছে। আকাশ আর কথা না বাড়িয়ে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। আর আকাশের গাড়ির আগে পেছনে 10টা গাড়ি আছে। গাড়িগুলো এক লাইনে চলতে থাকে। আকাশ 1 ঘন্টার মধ্যে অফিসে চলে আসে। অফিসের ভেতরে ঢুকে আকাশ নিজের কেবিনে চলে যায়। তবে আপনাদের যদি আকাশের কেবিনটা দেখাতে পারতাম তাহলে হয়তো আপনার পুরো ফিদা হয়ে যেতেন। কেননা আকাশের কেবিনের ভেতরে পুরো একটা বেডরুমের মতো। এখানে এই জিম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আকাশের এই কেবিনে ব্যবস্থা করা আছে। আর একটা কথা বলা হয়নি, আকাশের কেবিনে অন্য কেউ ঢুকতে পারে না। সেজন্য আকাশের সাথে কেউ দেখা করতে আসলে তাকে অনেক সিকিউরিটি চেক করে, এরপর তার সাথে কোনো হাতিয়ার অথবা বন্দুক না থাকলে তখনই তাকে ভেতরে আসতে দেওয়া হয়। কেননা আকাশের সাথে তারা দেখা করতে পারে যারা বিজনেসম্যান, যাদের হাজার হাজার কোটি টাকা আছে, শুধুমাত্র তারা আকাশের সাথে মিট করতে পারে। যদিও আকাশের সাথে মিট করতে আসে তাহলে আকাশ তাদের পাশের রুমের ভেতর অপেক্ষা করতে হয়। আকাশের রুমে অন্য লোককে আকাশ অ্যালাউ করে না। বিকালে অফিস টাইম শেষ করে আকাশ অফিস থেকে বের হয়ে আসে, তার নিজের সিকিউরিটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর ডিনার করে আবার নিজের রুমে চলে যায়। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ নিজের অফিসের কাজকর্ম করতে থাকে। কাজ শেষ করে যখনই আকাশ ঘুমাতে যাবে তখনই আকাশের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। এই সপ্তাহের মধ্যে বাসায় আসতে পারবে? কোনো আমাদের কোম্পানিতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু কিন্তু কি? এই প্রজেক্ট শুরু করতে চাঁদা বাবদ 20 কোটি টাকা সন্ত্রাসীরা চাচ্ছে। এখন কি করব? টাকাটা বড় কথা নয়, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। ও, এ ব্যাপার তুমি চিন্তা করো না, আমি সব সামলে। কিন্তু তুই কিভাবে সামলাবেন? তুই তো আকাশ ওর আব্বুকে আর বলতে না দিয়ে, তুমি চিন্তা করো না আব্বু, আমার উপরে ছেড়ে দাও, আমি সব সামলে নিব। ঠিক আছে। আর কোন সন্ত্রাসীরা চাঁদা নিতে আসছিল, ওদের দলের লিডারকে বা কোনো নাম বলেছে? ওরা কার হয়ে কাজ করে? জসিম নাম বলেছিল। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কল কেটে দেয়। তারপরে আকাশ ওর ফোন দিয়ে কাকে ফোন করে আর বলে এই জসিমের যেন সব ডিটেলস বের করে আমাকে পাঠিয়ে দিবে। অপরিচিত একজন বলল, ঠিক আছে স্যার, আপনাকে কালকের মধ্যে সব ডিটেলস পাঠিয়ে দিব। আর ভাবতে থাকে কার এত বড় সাহস যে আমার কোম্পানিতে চাঁদা চায়। এসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। আর প্রতিদিনের মতো আকাশ ঘুম থেকে উঠে বাগানে চলে যায় জিম করতে। আর জিম করা শেষ হলে নাস্তা করে অফিসে যায় আর নিজের কেবিনে বসে আছে। আর ওদের কোম্পানিতে আরো বেশি মুনাফা কিভাবে অর্জন করবে তা নিয়ে চিন্তা করে। সেজন্য একটা বোর্ড মিটিং ডাকে আর সবাইকে উপস্থিত হতে বলে। সেজন্য বিভিন্ন জায়গা থেকে বিজনেসম্যান আসতে শুরু করে মিটিং এ অংশগ্রহণ করার জন্য। সবাই আসলে আকাশ মিটিং শুরু করে। একে একে সবাই সবার বক্তব্য রাখে। এভাবে আলোচনার মাধ্যমে ওনাদের মিটিং শেষ হয়। মিটিং শেষ হওয়ার পূর্ব মুহূর্তে একজন জিজ্ঞাসা করে, আপনার তো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তাহলে আরো মুনাফা বৃদ্ধি করতে চান কেন? আপনার এত টাকার প্রফিট কে দেখবে? আপনি তো। তখন আকাশ বলে, আমার আব্বু আম্মুর নামে 50টা ইতিমখানা চালু আছে। 50টা ইতিমখানার অনেক খরচ, সেটা হয়তো তুমি বুঝবে না। তার উপর অনেক হাসপাতাল আছে যেখানে বিনা পয়সায় লোকদের চিকিৎসা করা হয়। সেজন্য বুঝতেই পারছো ওখানে আমাদের অনেক টাকা খরচ হয়, কিন্তু তারপরও আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু তবুও আমরা চাই পৃথিবীর সর্বোচ্চ স্থান অধিকার করতে। আশা করি বুঝতে পেরে, যাতে করে বিজনেসে আমাদের উপরে কারো কথা বলার কোনো অধিকার না থাকে।
আর একটা কথা মনে রাখবেন, শুধু ধন সম্পদ থাকলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে অনেক বড় মন লাগে, যা সবার থাকে না। এবার ফাইলগুলো দিন আর সাইন করে দিচ্ছি আমি। এই নিন ফাইল। ফাইলগুলো চেক করেছিলেন তো? হ্যাঁ স্যার, প্রতিটা ফাইলে চেক করা হয়েছে। আকাশ ম্যানেজারের কথায় ফাইলে সাইন করে দিয়েছে। এখন হয়তো আপনারা বলবেন, না দেখে কোনো কাগজে সাইন করলে এতে কোম্পানির বাড়ি গাড়ি হারাতে হয়, কিন্তু আকাশের বেলায় তার উল্টো। কেননা আকাশের সম্পত্তি কেউ ধোকা দিয়েও নিতে পারবে না। কেননা আকাশের সম্পত্তির অনেক সিকিউরিটি করা। যেমন ধরুন, আকাশের অবর্তমানে কেউ যদি আকাশের সাইন নিয়ে ওনার সম্পত্তি দাবি করে, তাহলে তিনি অনেক বড় ভুল করবে। আকাশের সম্পত্তি ওর কাছ থেকে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে পুলিশ কমিশনার, প্রেসিডেন্ট, ওই দেশের প্রধানমন্ত্রীর সামনে যদি স্বাক্ষর করে, তাহলে ওই ব্যক্তি আকাশের সম্পত্তির ভাগ নিতে পারবে। কিন্তু এমনটা কখনো হবে না। সেজন্য আকাশ ও সম্পত্তি নিয়ে কোনো টেনশন করে না। আকাশ মিটিং শেষে বাসায় চলে, আর রাতের ডিনার শেষ করে আকাশ রুমে গেলে ওর ফোনে একটা কল আসে। আর কলের অপর পাশের লোকের কথা শুনে আকাশের তো মাথা গরম হয়ে যায়। কি, ওরা আমার নাম কখনো শোনেনি? ফোনের ওপাশ থেকে বলে, না। তাহলে ওদের উপরে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, এটা বলে কল কেটে দেয়। আকাশ ভাবতে থাকে, যে পথ থেকে নিজেকে সরিয়ে আনতে চেয়েছি, এখন দেখছি আবার সেই পথেই ফিরে যেতে হবে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ কোন পথের কথা বলছে। তাহলে চলুন সেই পথের বিবরণ আপনাদের শোনাই। তাহলে চলুন আকাশের অতীত সম্পর্কে আপনাদের বলি। আপনাদের 1 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে চলুন 1 বছর আগে ফিরে যাই। আকাশ নাম করা বিজনেসম্যান শাহজাহান চৌধুরী একমাত্র ছেলে আকাশ। আর আকাশের একটা ছোট বোনও আছে, নাম ঈশা। ছোট বললে ভুল হবে, আকাশের থেকে 2 বছরের ছোট। যেমন সুন্দর তেমন দুষ্টু। বাড়িতে যতক্ষণ থাকে সারাক্ষণ আকাশের সাথে ঝগড়া নিয়েই কাটিয়ে দেয়। সকালবেলা যখন আকাশ ঘুমাচ্ছিল, তখন আকাশ বুঝতে পারে ওর বিছানায় হালকা ভেজা ভেজা লাগছে। তখন আকাশ ভাবলো, এই রে, আমি আবার কিছু করে বসিনি তো। আকাশ কথাগুলো একটু জোরে বলেছিল। তখন আকাশের বিছানার পাশে থেকে হাসির শব্দ শোনা যাচ্ছিল। তখন আর আকাশের বুঝতে বাকি রইল না যে এটা ঈশার কাজ। সেজন্য আকাশ ঈশা বলে চিৎকার দিয়ে ওঠে। আর ঈশাকে ধরার জন্য বিছানা থেকে উঠে যাবে, তখনই ঈশা বলে ওঠে, ধরতে পারবে না, এটা বলে দৌড় লাগায়। আজকে তোকে ধরতে পাই, তারপর তোর একদিন কি আমার একদিন। আগে তো ধরে দেখা। আকাশ ঈশার পেছনে দৌড়ায় ঈশাকে ধরার জন্য। দৌড়ে গিয়ে মিসেস পারুল বেগম, মানে আকাশ আর ঈশার আম্মু, ঈশা গিয়ে আম্মুর পেছনে লুকিয়ে পড়ে। বের হয় এখান থেকে। দেখো না আম্মু, তোমার ছেলে আমাকে মারবে বলে পিছনে পিছনে দৌড়াচ্ছে। সকাল সকাল তোরা কি শুরু করলি? দেখো তোমার মেয়ে আমার একই অবস্থা করেছে। আকাশের এই অবস্থা দেখে মা আর ঈশা দুজনে আবার হেসে ওঠে। মা, তুমি ওর কথা শুনে। আমি কি করব? তুমি তো জানো আমার ভার্সিটির আজকে নবীনবরণ, তাড়াতাড়ি যেতে হবে। তোমার ছেলেকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোমার ছেলে তো ওঠার কোনো নামই নিচ্ছে না। সেজন্য তো আমি পানি ঢেলে দিয়েছি। বুঝেছি, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। তোর জন্য পাত্র দেখো। কি সাহস দেখো, তোমার ছেলে আমাকে কি সব বলছে। আমাকে নাকি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে চায়। কেউ আমার মামুনিকে কিছু বলবে না। একমাত্র আব্বু আম্মুই আমাকে বুঝে। থাকো তোমরা তোমাদের আদরের মেয়েকে নিয়ে, আমি গেলাম। বাবা কি রাগ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোকেও তো ভার্সিটিতে যেতে হবে। তোমাদের আদরের মেয়েকে বলে দাও আমার রুমে যেন আর না আসে। তুই তো ওকে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দিলি। তাই তো, আজকে তাহলে আসা যাওয়া সিকিউরিটি বন্ধ করে দেব। তখন দেখবো কিভাবে আমার রুমে আসে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু, বলে দিয়েছি। তারপর আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ও রুমে যায় আর ফ্রেশ হয়ে নিচে নামে। এসে দেখে আকাশের আব্বু অফিসে যাওয়ার জন্য নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশও নাস্তা করে ঈশিতার জন্য অপেক্ষা করে। ঈশা আসলে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটির উদ্দেশ্যে ওরা দুজনে বেরিয়ে পড়ে। ঈশা নাস্তা করে আসেনি, সেজন্য আকাশ ঈশাকে নিয়ে রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টে আকাশ আর ঈশা নাস্তা করছিল। এমন সময় কয়েকটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ও কি হ্যান্ডসাম ছেলেটা! ইস, একে যদি লাইফ পার্টনার হিসেবে পেতাম। দেখছিস না ওর জিএফকে নিয়ে আসছে। আমাদের কোনো চান্স নেই মনে হচ্ছে। ওদের কথাগুলো আকাশ আর ঈশা বসে বসে শুনছিল। আর ঈশা তো প্রায় হেসে দিল। তোর খাওয়া শেষ হলে ওঠ, ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া। ঈশার মুখে ভাইয়া ডাকটা শুনে ওরা তিনজন চমকে ওঠে আর বলে, আরে ওরা তো ভাই বোন, আর আমরা কি না কি ভেবেছি। আকাশ আর ঈশা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভার্সিটিতে চলে আসে।
আকাশ গাড়ি পার্ক করে ঈশাকে নিয়ে কলেজের কমন রুমে চলে যায়। ওখানে আজকে নবীনবরণ অনুষ্ঠান। আজকের দিনে অনেক ছেলে মেয়ে এসেছে, তবে আপনারা নায়িকাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ নায়িকা এই নবীনবরণ অনুষ্ঠানে নেই। নায়িকার আগমনের এখনো দেরি আছে। ওই দিন ওরা সব অনুষ্ঠান শেষ করে আকাশ আর ঈশা গাড়িতে ওঠে। আজকে অনেক মেয়েকে দেখলাম, ওখান থেকে ভাবছি যে কোনো একটাকে আমার ভাবি বানাবো। বানাবি তো ভালো কথা, বানা, আমাকে কেন বলছিস? তার মানে তুই রাজি? কিসের জন্য? বিয়ের জন্য। মার না খেতে চাইলে চুপ থাক। এভাবে সারা রাস্তায় ওরা ঝগড়া করতে করতে আসলো। বাড়িতে এসে আসা মাত্রই প্রশ্ন করলো, ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো? আমাকে কেন বলছো? আর আমরা তো এই প্রথম ভার্সিটিতে যাচ্ছি না। তোকে বলে লাভ নেই, তোর আব্বু ফোন করেছিল আর বলেছিল তুই বাসায় আসলে যেন তোকে অফিসে পাঠাই। যাচ্ছি আমি। ঈশা, তুইও আমার সাথে আয়। আমি কেন আসবো? আসতে বলেছি, আয়, তাহলে তোকে শপিং করিয়ে দিব। সত্যি? হ্যাঁ। তাহলে চল আম্মু, আমি গেলাম। আরে খেয়ে তো যা তোরা দুজনে। রেস্টুরেন্টে খেয়ে নিব। আকাশ বাড়ি থেকে বের হয়ে আসলো আর গাড়ি নিয়ে ওদের অফিসে চলে গেল। আকাশ আর ঈশাকে এখানের সবাই চেনে, কারণ অফিসে ঢুকতে কেউ কোনো বাধা দেয়নি। আর ওদের কিছু সিকিউরিটি গার্ড নিয়ে আকাশে আব্বুর কেবিনের সামনে চলে যায়। ওরা দুজনেই নিজেদের স্ক্যান করে রুমে ঢুকে যায়। তুই এসে গেছিস, কিন্তু ঈশানকে কেন নিয়ে এলি? ঈশা মন খারাপ করে বলল, তাহলে কি আমি চলে যাব? আমার মামুনি দেখি রাগ করেছে। ঈশা আবার বলল, রাগ করবো না তো কি করব, তুমি আমাকে একটু অফিসে আসতে দাও না? দেখতেও তো পাচ্ছিস আমাদের কত সিকিউরিটি নিয়ে থাকতে হয়, তার উপর যেসব সিকিউরিটি রাখা আছে ওদের দেখতেও একদম গুন্ডাদের মতো লাগে। এই কথা বলাতে আকাশ একটু অবাকই হয়। তুই হাহা করে কি দেখছিস? চল, মিটিং করতে হবে। ঈশা বলল, আব্বু আমিও কি আসবো? হ্যাঁ চল। ওনারা মিটিং শেষ করে ওনারা তিনজনই বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলায় আকাশ জিম করে ফ্রেশ হয়ে নেয়। আজকে সূর্য কোন দিকে উঠেছে? প্রতিদিন যেদিকে ওঠে। আজকে না ডাকতেই মহারাজ এসে হাজির। তাড়াতাড়ি নাস্তা করে নে, ভার্সিটিতে যেতে হবে। নাস্তা করে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ গাড়ি পার্ক করার জন্য পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করে এসে দেখে কয়েকটা ছেলে ঈশাকে ইভটিজিং করার জন্য গাড়ি দাঁড় করালো। তখনই আকাশ এসে হাজির। কি হয়েছে? ওই হিরো, কে রে তুই? আর এই মাটা তোর কি হয়? এই কথা বলাতে আকাশের দু চোখ রাগে লাল হয়ে আসছে। আকাশের তো মন চায় ওদেরকে এখানেই শেষ করে দিতে, কিন্তু ঈশার সামনে কিছু করা যাবে না, কথাটা মনে মনে বলল। আমার ঈশাকে বলতে না দিয়ে রাগ কন্ট্রোল করে বলল, আমি ওর। তারপর এ কথা বলাতে আকাশের দু চোখ রাগে লাল হয়ে আছে। আকাশের তো মন চায় ওদেরকে এখানেই শেষ করে দিতে, কিন্তু ঈশার সামনে কিছু করা যাবে না, কথাটা মনে মনে বলল। ঈশাকে বলতে না দিয়ে আর রাগ কন্ট্রোল করে আকাশ বলল, আমি ওর ড্রাইভার। এই কথা বলাতে ঈশা একটু বেশি অবাক হয়। কি ড্রাইভার? শেষে কিনে ড্রাইভারের সাথে কথা বলতে হবে? আমাদের তো প্রেস্টিজই পাউন্সার হয়ে যাবে। দেখুন, এভাবে মেয়েদের টিজ করা ঠিক না। ওইটা কি এখন তোর থেকে শিখতে হবে? তখন কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কারো কোনো কথা বলার সাহস হয়নি, কেননা এই শহরে সবাই একজনকে ভয় পায়, আর এই ছেলেগুলো তারই লোক। এই শহরে সবাই কাকে ভয় পায় তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আকাশ ভালো করে বুঝতে পেরেছে এখন ঈশার সামনে কিছু করা যাবে না। ঈশা, তুই রুমে যা, আমি দেখছি। না ভাইয়া, আমি তোকে একা রেখে কোথাও যাব না। আমি এখনই বাবাকে ফোন করছি, উনি সব দেখে নিবে। এ কে রে? আমাদের বাবার ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমরা কার লোক? কার লোক তোমরা? আকাশ ওদের সাথে তর্ক করতে গিয়ে দেখে কলেজের সবাই অবাক, কেননা কলেজের সবাই ওদের ভয় পায় এবং এমনকি এমপি পর্যন্ত ওদের ভয় পায়। এর কারণ হচ্ছে ওদের কাছে একটাই পাওয়ার আছে, আর ওই পাওয়ার হলো আন্ডারওয়ার্ল্ডের কিং এর পাওয়ার। এই আন্ডারওয়ার্ল্ডের কিং পারে না এমন কোনো কাজ নেই। আকাশ ঈশাকে রুমে পাঠিয়ে দেয়, আর ওই ফাঁকে মোবাইল বের করে কি যেন টাইপ করে, তারপরে আবার মোবাইল পকেটে রেখে দেয়, আবার ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই ছেলেগুলোর ফোন আসে আর ওরা কথা বলে, আর আকাশকে ওয়ার্নিং দিয়ে চলে যায় সবার সামনে। ওখানে থাকা সবাই ভাবছে আজকে যদি ওই ছেলেগুলোর ফোনে কল না আসতো তাহলে তো আজকে ওরা ভেবে নিয়েছে আকাশকে তো ওরা মেরেই ফেলতো। ওরা চলে গেলে আকাশ মুচকি হেসে রুমে চলে যায়। ওদের সাথে কথা বলতে বলতে আকাশের ক্লাসে দেরি হয়ে যায়, সেজন্য রুমের সামনে দাঁড়িয়ে, স্যার ভেতরে আসবো? প্রথম দিনে এত লেট কেন? আসলে স্যার। বুঝতে পেরেছি, মাঠের মধ্যে ওই ছেলেটা তুমিই ছিলে তো? জি স্যার।
ভিতরে আসো। আকাশ ভেতরে ঢোকে আর ওখানে থাকা একটা জায়গায় বসে পড়ে। আজকে যেহেতু প্রথম দিন তাই আজকে আর পড়াবো না, তোমার পরিচয় জানতে চাইবো। সেজন্য একজন একজন করে দাঁড়িয়ে তোমার পরিচয় বলো। এরপর সব ছেলে মেয়ে নিজের পরিচয় দাঁড়িয়ে বলতে থাকে। ওদের পরিচয় শুনে আকাশের যা মনে হলো ওরা সবাই অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে। এরপর আকাশও ওর পরিচয় দিল, তবে আসল না নকল পরিচয় দিল, যাতে করে ওকে কেউ এই কলেজে না চিনতে পারে। মোটামুটি সবার পরিচয় নিয়ে ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষ করে আকাশ মাঠে আসলো। আপনারা অনেক গ্যাংস্টার গল্প পড়েছেন, ওখানে নায়ক কলেজে গেলে তার সাথে প্রথম দিন কোনো না কোনো ছেলে বন্ধুত্ব করে, তার উপর ক্লাসের সব সুন্দরী মেয়ে তাকে অপমান করে, এভাবে ছেলেটার দিন কাটে। কিন্তু এই গল্পটায় এমন কিছু হচ্ছে না। যেমন কলেজে গেলে বন্ধুর প্রয়োজন হয়, নায়কের বেলায় তাই হবে। কিন্তু পরে যদি সবাই একই নিয়মে প্রতিটা গল্প পড়ে থাকে তাহলে গল্প পড়ার মজাটাই চলে যায়। যার কারণে গল্পটা একটু ভিন্ন, যদিও একটু অসুবিধা হবে, কারণ এইসব গল্প পড়ে এসেছে একটা নিয়মে, আজ ভিন্ন ধরনের পড়ছেন, সেজন্য বুঝতে তো একটু অসুবিধা হবে। কিন্তু চিন্তা করবেন না, আস্তে আস্তে সব বুঝে যাবেন। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে আসলো আর দেখে ঈশা কয়েকটা ছেলে মেয়ের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। ঈশা, তুই এখানে বাসায় যাবি না? যাবো তো, এদের সাথে আজকেই তো পরিচয় হলো, একটু থাকি না। তখন ঈশা সাথে ছেলে মেয়েগুলো বলে উঠলো। ঈশা, ছেলেটা কে রে? আমার বড় ভাইয়া। ছেলে মেয়েগুলো বললো, দেখতে কিন্তু মাশাআল্লাহ। বড় ভাই বলতে আমি ওনার ড্রাইভার আর তার সাথে পড়াশোনাও করি। উনি আমাকে নিজের বড় ভাইয়ের মতো দেখে। কি? কিছু না, তাড়াতাড়ি নাস্তা করে নে, বাসায় যেতে হবে। এদের সাথে পরিচয় হও। এরপরে একে একে ঈশা সবার সাথে পরিচয় করিয়ে দিল। এরই মধ্যে একটা মেয়ে এসে আকাশের পাশে বসলো। খাবারের অর্ডার দিয়ে এসেছি, আজকে বিলটা আমি দিব। মেয়েটার কথা এতটাই মিষ্টি লাগলো যে আকাশ মেয়েটার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহ, সুন্দর চেহারা, একদম পরীর মতো। বেশি বর্ণনা দিলে আপনাদের নজর লেগে যেতে পারে, তাই আর বেশি বর্ণনা দিব না। আকাশের এমন চাউনিতে মেয়েটা লজ্জা পেল। হাই, আমি সোনিয়া চৌধুরী। আপনি? আমি আকাশ। চৌ বলতে গিয়েও বলল না। তা আপনি কি শুধু গাড়ি চালান না অন্য কিছু করেন? ভাইয়া মাস্টার্স করছে। তাহলে তো আমাদের অনেক সিনিয়র। হ্যাঁ। ঈশা, বাড়িতে যেতে হবে। ঠিক আছে, যাবো তো। তবে আপনারা কিছু মনে না করলে। কিছু বলবেন? আমাকে চলে যেতে হবে, কিছু কাজ আছে আমার। এই তোর কেমন ড্রাইভার, তোকে ছাড়াই চলে যাচ্ছে? তাছাড়া তোকে আনা নেওয়া ছাড়া আর কি কাজ থাকতে পারে? ঠিক আছে, কিন্তু আমি যাব কি করে? চিন্তা করছি না, আমি তোর জন্য ড্রাইভার রেখে যাব। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। বস, ওদের ধরে নিয়ে এসেছি। তোদের সাহস কি করে হয় কলেজে গিয়ে মেয়েদের টিস করার? তুই জানিস না আমরা কার লোক? শফিক ভাই জানতে পারলে তোকে শেষ করে দিবে। ও তাই নাকি? তাহলে কল কর তোদের বসকে। হ্যালো বস, আমি তামিম বলছি। এটা কার নাম্বার থেকে কল করেছিস? ভাই আমাদের বাঁচান। কি হয়েছে তোদের? এখানে একটা ছেলে আমাদের তুলে নিয়ে এসেছে। কার এত বড় সাহস যে আমার ছেলেদের তুলে নিয়ে আসে? আমরা ওর নাম জানি না, আর মুখে মাস্ক লাগানো। তোরা আমার কথা বলিসনি? বলেছি ভাই, আপনি ওনার সাথে কথা বলেন। কে তুই? আর নাম কি তোর? আমার নাম? আমি নাম না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে নে আমি একজন সাধারণ মানুষ। তা সাধারণ মানুষ হয়ে তোর এত বড় সাহস যে আমার ছেলেদের বেঁধে রেখেছিস? এখন তো ওদের বেঁধে রেখেছি, এরপর যদি আর কোনোদিন কলেজের আশেপাশে দেখি তাহলে ওদের জানে মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই শফিক ভাইকে ভয় দেখাচ্ছিস? আমি কাউকে ভয় দেখাই না, সোজা উপরে পাঠিয়ে দেই। তোর যত শক্তি আছে কাজ লাগা, দেখ আমাকে খুঁজে বের করতে পারিস কিনা। যেদিন তোকে আমি সামনে পাবো, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই সেই সময়টার অপেক্ষায় থাক। এটা বলে কল কেটে দেয় আর ওর লোকদের বলে এদের হাত পা ভেঙে যেন হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আর এটাও বলে যেন 5 থেকে 6 মাস আগে যেন সুস্থ না হয়। ঠিক আছে বস, আপনি যান, আমরা সব ব্যবস্থা করে নেব। এরই মধ্যে শাকিল আর অন্তর এসে হাজির। এরা কি করছে বন্ধু? আপনাদের বলা হয়নি, বসের দলের লিডারের হয়ে কাজ করে শাকিল আর অন্তর। লিডার ওদের নিজের ভাইয়ের মতো দেখে। ওরা তিনজনের জন্য জান দিতেও পারে, আবার জান নিতেও পারে। শাকিল বসের ডান হাত আর অন্তর বাম হাত। কিছু না, এদের ব্যবস্থা কর যেন আমার চোখের সামনে আর না দেখি। এটা বলে ওদের বস এখান থেকে বের হয়ে আসে। এইদিকে আকাশ অফিসে ওর আব্বুর সাথে মিটিং করতে করতে সময় কেটে যায়। বিকাল 4টায় আকাশ অফিস থেকে
বাসায় চলে আসে, ফ্রেশ হয়ে নিচে নামে খাওয়ার জন্য। তখনই ঈশা এসে হাজির। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। তোকে একটা ক্রেডিট কার্ড দিয়েছি, ওখানে তো তুই মাসে 50 লক্ষ টাকা খরচ করতে পারোস, তাহলে আবার টাকা বুঝলাম না, মাসে 50 লাখ টাকার কি শপিং করলি? সে আর আগে ফেটে যাচ্ছে, সেজন্য চিল্লাতে চিল্লাতে বলে। তুই সবার সামনে কেন বলিস তুই আমার ড্রাইভার? আর তোরও ক্রেডিট কার্ডের লিমিট কম না। ও মনে পড়েছে, ওটা তো তোর থেকে আমার খরচ বেশি। কথাটা বলার আগেই ঈশা কান্না করে দেয়। আরে কান্না কেন করছিস? আর বকবো না তোকে। কান্না করব না? আমার মামুনিটা কাঁদছে কেন? তোমার ছেলে কলেজে সবাইকে বলে বেড়ায় ও নাকি আমার ড্রাইভার। ও হয়তো মজা করে বলেছে। না আব্বু, কোনো মজা করিনি। কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বু। তা এরকম করার কারণ কি? তাহলে শোনো আব্বু, যদি সবাই জানে আমি কে, তাহলে আমার সাথে কথা বলার জন্য অনেক ছেলে মেয়ে আসবে, কিন্তু আমি সত্যিকারের আমার কোনো বন্ধু পাবো না। যারা বন্ধুত্ব করতে আসবে ওরা টাকা দেখে আসবে, সেজন্য সবাইকে আমি ড্রাইভারের পরিচয় দিয়েছি। এতে করে যে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে সেই হবে আসল বন্ধু। কথাটা খারাপ না, কিন্তু আমার ঈশা মামুনির বন্ধু বান্ধবী হয়েছে। হবে না, সে তো আর আগের মতো পরিচয় গোপন করেনি, যার জন্য ওর সাথে যারা বন্ধুত্ব করেছে সবাই বড় লোক। তবে একটা ছেলে আছে, ওরা এত বড় লোক না, বাবার চাকরি দিয়ে ওদের সংসার চলে। তোরা ওকে সাহায্য করতে পারোস? না আব্বু, আমি ওকে বলেছি যে ওর সব পড়াশোনা খরচ আমি চালাবো, কিন্তু ওই ছেলেটা মানা করে দিয়েছে। তাহলে আর কি করার? আব্বু, আমি বলেছিলাম কি ওকে আমাদের কোম্পানিতে একটা পার্ট টাইম চাকরি দিলে কেমন হয়? আচ্ছা, তুই ছেলেটার সাথে কথা বল, যদি রাজি হয় তাহলে তোর ভাইয়াকে বল। ঠিক আছে, এবার তাহলে খাওয়া শেষ করে সবাই ঘুমাতে যাও। ওরা রাতে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে শফিক ও সমস্ত লোকজন কাজের লাগায়, ওরা কোনো খোঁজ নিতে পারেনি। এরপর শফিক ওর চেয়ে বড় বসকে ফোন দেয়। স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার, একটা ছেলে আমাদের লোকজনকে ধরে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে, আর উল্টো আমাকে চ্যালেঞ্জ করেছে আমি নাকি ওর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি ব্যাপারটা উপরে কথা বলে দেখছি। ঠিক আছে স্যার। এরপর ওরা দুজনেই কল কেটে দেয়। শফিক তো মনে মনে ভাবছে, আমি জানতাম আফজাল সাহেবই আমাদের একমাত্র বস, কিন্তু উনি বলছে ওনার উপরেও বস আছে, ব্যাপারটা কি? এই ছোটখাটো লোকগুলোর দ্বারা কেউ তো কিছু হবে না। সামান্য একটা ছেলেকে বের করতে পারলো না। এই তোরা কে কোথায় আছিস? একটা ছেলের নাম্বার দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে ওই ছেলের সব ডিটেলস চাই। লোকগুলো বলল ওকে বস। আর এইদিকে আকাশ সকালে রেডি হয়ে ঈশাকে নিয়ে ভার্সিটিতে আসে। ভাইয়া তুই যা, আমি ফ্রেন্ডের সাথে কথা বলে আসি। ঠিক আছে, এটা বলে আকাশ ওর রুমে চলে যায়। আর কিন্তু আকাশ লক্ষ্য করছে আজকে কোথাও জায়গা নেই, আকাশ এখানে বসবে। কিন্তু হঠাৎ করেই একটা মেয়ে উঠে দাঁড়িয়ে আকাশকে ওর পাশে বসতে দেয়। ধন্যবাদ। ওই দিন আকাশ ক্লাস করে ক্যান্টিনে চলে আসে। আর এইদিকে ঈশা রাকিবকে চাকরি করার জন্য রাজি করায় আর আকাশের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসে। ভাইয়া এই হচ্ছে রাকিব, এর কথাই বলেছি। হ্যাঁ বসো এখানে। আপনি স্যার কি হন? আমি ঈশার কি হই তা জানাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়, তুমি চাকরি করতে আগ্রহী কিনা ওটা গুরুত্বপূর্ণ। কিন্তু চাকরি করলে তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। তুমি যখন ফ্রি থাকো তখন না হয় কাজ করতে পারো। এই নাও কার্ড, এই কোম্পানিতে গিয়ে আমার নাম বলবে ম্যানেজারকে, তাহলেই হবে। এবার আসতে পারো। ধন্যবাদ। রাকিব চলে গেল। ভাই একটা কথা বলবো? কি কথা? আমি না আমার বন্ধু বান্ধবীদের সাথে কয়েকদিনের জন্য বেড়াতে যাব। তো যাবি? কিন্তু ভাইয়া তুই তো জানিস আমাকে একা একা বাইরে যেতে দেবে না, সেজন্য তুইও যদি আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হোস তাহলে আব্বু আম্মু যেতে দিবে। কিন্তু তোর বন্ধু বান্ধবীরা আবার রাগ করবে না তো? ওদেরকে আমি সামলে নেব। তাহলে এখন ওদের সাথে কথা বল। ঈশা ওর বান্ধবীদের সাথে কথা বলে ওরাও রাজি হয়। ওরা মোট 10 জন যাবে, তবে দেশের বাইরে ঘুরতে যাবে। কিন্তু আমরা তো এখানে 8 জন, আর আমার ভাইয়া সহকারে 9 জন, তাহলে ওই আরেকজনটা কে আবার? ওটা সিক্রেট, যখন আমরা সবাই এয়ারপোর্টে একত্রিত হব তখন দেখতে পাবি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইকেন্ডে যা। ঠিক আছে। ঈশা আকাশের কাছে আসে আর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যেতে যেতে ওরা কবে যাবে তা আকাশকে বলে। আকাশ বাসায় এসে ওর মা বাবাকে রাজি করায় যে আকাশ ঘুরতে যাবে, সেজন্য ও ঈশাকে নিয়ে যেতে চায়। সেজন্য আকাশের মা বাবা রাজি হয়ে গেল। এভাবে
এক সপ্তাহ পর আকাশ আর ঈশা ওদের ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছালো। ওরা 9 জন একত্রিত হলো। আমরা না 10 জন যাওয়ার কথা, কিন্তু আরেকজন কই? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। ওই যে আসছে, ডান দিকে তাকা। সোনিয়ার কথায় আকাশ ছাড়া সবাই ডান দিকে তাকালো। ঈশার কথায় আকাশও ডান দিকে তাকিয়ে দেখে আমরা না 10 জন যাওয়ার কথা ছিল, কিন্তু আরেকজন কই? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। ওই যে আসতেছে ডান দিক থেকে। সোনিয়ার কথায় আকাশ ছাড়া সবাই ডান দিকে তাকালো। ঈশার কথায় আকাশও ডান দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে আসছে। যদিও মেয়েটাকে দেখতে একদম ডানা কাটা পরীর মতো লাগছে। মেয়েটার শরীরে কালো রঙের বোরকা পরা ছিল আর হাতে কালো মোজা, আর পাশে বুট। শুধু চোখ দুটো দেখা যায়, কিন্তু আমাদের হিরো ওই চোখ দুটোর প্রেমে পড়ে যায়। এর চেয়ে বেশি বর্ণনা দেওয়া যাবে না, কেননা এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন মেয়েটা পর্দা করে। সেজন্য একটা পর্দা করা মেয়েরা তো বর্ণনা দেওয়া ঠিক হবে না। হাই গার্লস অ্যান্ড বয়েজ। হাই ইরা। এর মানে মেয়েটার নাম ইরা। বাহ, অনেক সুন্দর নাম তো। ওকে, পরে বলবো, এখন চল। তাহলে কি তুই ওনার কথা বলেছিলি? হ্যাঁ, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। বাকি কথা প্লেনে বসে বলা যাবে। ওকে। সবাই পাসপোর্ট দিয়ে ভেতরে ঢোকে আর ওখানে টিকিট আর সবকিছু নিয়ে ওরা প্লেনে বসে। ওরা 10 জনই একটা কেবিন নিয়েছে, যাতে করে ওরা 10 জন আড্ডা দিতে পারে। ওরা দেশের বাহিরে কোন জায়গায় আছে তা আপনাদের তো বলাই হয়নি, তবে এত তাড়াতাড়ি জেনেও বা কি করবেন? একটু ধৈর্য ধারণ করুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার মামাতো বোন ইরা। আমাদের সাথেই। তাহলে তো অনেক আড্ডা হবে। যদিও এসব কথায় আকাশের কোনো খেয়াল নেই। কি রে, এখানে সবাই কি সেম ইয়ারে? শুধুমাত্র একজন বাদে আমরা সবাই সেম ইয়ারে। কেসে? ওনার নাম হলো আকাশ আর ঈশার ড্রাইভার। কিন্তু তাহলে উনি আমাদের সাথে কেন যাচ্ছেন? আসলে ঈশা নিয়ে এসেছে, কেননা আঙ্কেল ঈশাকে একা একা দেশের বাইরে কিছুতেই যেতে দিবে না, সেজন্য ওনাকে নিয়ে আসা। কি বলিস? তাহলে কি আঙ্কেল ঈশার থেকে একটা ড্রাইভারকে বিশ্বাস করে? দেখো, তোমরা কিন্তু আমার ভাইয়ের সাথে এমন করতে পারো না। আমরা এমন কি বললাম? উনি আমার ড্রাইভার হলেও আমি ওনাকে নিজের বড় ভাইয়ের মতো দেখি, আর আব্বু আম্মু ওকে অনেক বিশ্বাস করে। দেখো, একদিন দেখবে তোমাদের এই বিশ্বাস ভেঙে দিয়ে চলে যাবে। ভাইয়া এখানে নেই, সেজন্য এখানে কি কথা হয়েছে তা যেন ভাইয়া জানতে না পারে। জানলে কি হবে? তাহলে আমাদের আর যাওয়া হবে না। আমাদের মানে? ভাইয়া যদি জানতে পারে তাহলে এক্ষুনি প্লেন আবার বাংলাদেশে নিয়ে যাবে। এই কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। এটা প্লেন একবার আকাশে উড়লে যে দেশে যাবে ওই দেশে ছাড়া আর কোনো জায়গায় যাবে না। তোমরা আমার ভাইয়ের সম্পর্কে জানো না, তাই বলছো। ভাইয়া যদি চায় তাহলে তোমাদের আবার এই অর্ধেক পথ থেকে আবার বাংলাদেশে নিয়ে আসবে। তাই নাকি? দেখি কত ক্ষমতা তোমার ওই ড্রাইভার মানে ভাইয়ের। আমরাও দেখি। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ভাইয়াকে বলছি। বলার চেয়ে ওনাকে এখানে ডেকে আনো। ওর ফোন বের করে আকাশকে ফোন করে কেন? আকাশ পাশের কেবিনে রেস্ট নিতে চলে গিয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকে বলবেন প্লেনে তো কোনো সিগন্যাল থাকে না, তাহলে ঈশা আর আকাশের মোবাইলে কি করে আসলো? আসলে ঈশা আর আকাশকে একটা করে 2টা ভিআইপি সিম দেওয়া হয়, আর এই সিম গুলো প্লেনে ইউজ করা যায়, কিন্তু এই সিম সবাইকে দেওয়া হয় না। ঈশার ফোন পেয়ে আকাশ ওদের কেবিনে আসে। ঈশা, তোর কিছু হয়নি তো? না ভাইয়া। তাহলে এরকম তাড়াতাড়ি এখানে কেন আসতে? আসলে ভাইয়া তোর কি? আরে বল না। আমার আব্বুর কথা খুব মনে পড়ছে, আমি দেশে ফিরে যাব। কিন্তু আমরা তো প্রায় অর্ধেক পথ চলে এসেছি, এখন তোকে নিয়ে গেলে তো তোর বন্ধু বান্ধব ওদেরকেও নিয়ে যেতে। আমি এত কিছু জানি না, আমি এক্ষুনি দেশে ফিরে যেতে চাই। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি এই প্লেনটা দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া। আকাশ কেবিন থেকে বের হয়ে কারোর সাথে কথা বলতে চলে যায়। এই সত্যি সত্যি আমাদের আবার দেশে নিয়ে যাবে না তো? আরে কারো এত ক্ষমতা নেই যে প্লেন দেশে নিয়ে যাওয়ার। এভাবে ওরা কিছুক্ষণ কথা বলছিল। 7 মিনিট পর হঠাৎ ফ্লাইট ঘোষণা দেন। তাদের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে বিমান দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য এই বিমান এখান থেকে ঘোরানো হচ্ছে। এই ঘোষণা শুনে সোনিয়া আর ইরা তো শক।
কেন? এটা কিভাবে সম্ভব? একটা মানুষের এত ক্ষমতা কি করে থাকতে পারে? আমি তো তোদের আগেই বলেছি, এখন সবাইকে দেশে ফিরে যেতে হবে। তোর ভাইয়াকে যে করে হোক ম্যানেজ কর, যাতে বাংলাদেশে বিমানটা না নিয়ে যায়। যখন আমি বলেছি তখন বিশ্বাস হয়নি। এইসব বিষয়ে পরেও কথা বলা যাবে, এখন প্লিজ তোমার ভাইয়াকে বলে বাংলাদেশে ফেরাটা ক্যান্সেল করো। ঠিক আছে, ভাইয়া আসুক তারপর বলছি। কিন্তু তোর ভাইয়া রাগ করবে না তো? আমার ভাইয়া অনেক রাগী, কিন্তু কখনো আমার চোখে পানি আসতে দেয়নি। সত্যি ঈশা, তুই অনেক লাকি যে ড্রাইভার সমান একটা ভাই পেয়েছিস, কিন্তু তোমার ভাইয়াকে বুঝিয়ে বলো। বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমার ভাইয়াকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না। সবাই একসাথে বলে উঠলো, ঠিক আছে, আমরা কেউ কিছু বলবো না। একটু পর আকাশ আসে ওদের কেবিনে। চিন্তা করিস না, আমরা 4 ঘন্টার মধ্যে দেশে ফিরে যাব। ভাইয়া, কি? বিমানটা আবার ঘোরানো যায় না? কেন, তুই না বললি আম্মুর কথা মনে পড়ছে সেজন্য দেশে ফিরে যেতে চাস? এখন ইচ্ছে করছে না, প্লিজ একটা কিছু করে আবার বিমানটা ফিরিয়ে আনা যায় না ভাইয়া? তুইও না কখন কি যে বলিস নিজেও জানিস না। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে ভাইয়া। আকাশ পাইলটের সাথে কথা বলে বিমান আবার ঘুরিয়ে নেয়। সত্যি তো, তোর ভাইয়া অনেক পাওয়ারফুল, কিন্তু এত পাওয়ারফুল লোক তো ড্রাইভার কি করে হয়? এত কিছু না জানলেও চলবে। আমরা ওখানে গিয়ে কোন হোটেলে থাকবো? আসিফ ঠিকই বলেছে, থাকবো কোন হোটেলে? আগে ওই দেশে নামি, তারপর দেখবো। কি, আমরা তো ওই দেশে কখনো কখনো যাইনি, আর না রাস্তাঘাট চিনি। যা হওয়ার পরে দেখা যাবে। টাকা থাকলে যে কোনো হোটেলে উঠতে পারা যাবে। ঠিক তাই। এভাবে ওরা কথা বলতে বলতে বিমান ল্যান্ড করে, আর ওরা সবাই এয়ারপোর্টের বাহিরে চলে আসে। আর ওখান থেকে একটা গাড়িতে 10 জন উঠে পড়ে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো এখানে কিছুই চিনি না, কোথায় উঠবো আমরা? এভাবে গাড়িতে বসে ওদের মন্তব্য শুরু হয়ে যায়, আর আকাশ দু চোখ দিয়ে শুধু ইরাকে দেখছে। এই ভাই, আমরা কোন হোটেলে উঠবো? আমরা কোনো হোটেলে যাচ্ছি না। কি? তাহলে আমরা কোথায় উঠবো? আমরা উঠবো একটা বাড়িতে। কি? আমরা বাড়িতে উঠবো কেন? আমাদের কাছে যথেষ্ট টাকা পয়সা আছে হোটেলে থাকার জন্য। তাই নাকি? ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামায়। তাহলে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আসুন। কিন্তু আমার কাছে এই দেশের টাকা নেই। তাহলে আর কোনো কথা না বলে গাড়ি যেখানে যাচ্ছে চুপ করে বসে থাকুন। আকাশের কথায় সবাই চুপ হয়ে থাকলো। কিছুক্ষণ পর গাড়ি রেস্টুরেন্টের সামনে নামলো। কেননা অনেকটা জার্নি করে এসেছে, সেজন্য সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে। কিন্তু কারো কাছে এই দেশের টাকা নেই, সেজন্য ওদের মধ্যে কেউ বিল দিতে পারছে না। এইদিকে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওরা দাঁড়িয়ে আছে। কি হলো ঈশা, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, আমাদের কাছে তো এই দেশের টাকা নেই, এখন কি করব? তোর কাছ থেকে কি ওনারা টাকা চেয়েছে? মানে এখানে খেয়েছি অথচ টাকা দিব না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আকাশ ম্যানেজারের রুমে যায় আর ম্যানেজারের থেকে একটা প্যাকেট আনে। চলো সবাই। এই পকেটের মধ্যে কি আছে? কিছু না, চলো, দেরি হয়ে যাচ্ছে। ওরা সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে। এভাবে আরো 2 ঘন্টা পর ওরা 10 জন একটা বিশাল বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা দেখতে একটা রাজ পরিবারের মনে হচ্ছে। কেন বাড়িটা এতটাই বড় যে বাড়ির চারপাশ ঘুরে আসতে 20 মিনিট সময় লাগবে। ভাইয়া, আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ। কিন্তু এত বড় বাড়িতে আমরাই কয়েকজন থাকবো? হ্যাঁ, আমার তো খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, চলুন সবাই ভেতরে। অনেক রাত হয়েছে, সকালে পুরো বাড়িটা ঘুরে দেখবেন। সবাই ভেতরে চলে যায়। আর সবার জন্য নাস্তা নিয়ে এসেছিল আকাশ। কেননা এত রাতে আর রান্না করা হবে না। নাস্তা শেষে সবাই যে যার রুমে চলে যাবে। এমন সময় সোনিয়া বলে ওঠে, আমরা কোন রুমে ঘুমাবো? এখানে কলি, ইরা, শাহিনা, সোনিয়া ওরা 4 জনের জন্য 2টা রুম। এদিকে মোহন, রাশেদ, মঞ্জু, পাভেল ওদের 4 জনের জন্য 2টা রুম। তাহলে ঈশার আপনি কোথায় ঘুমাবেন? তাই তো ভাইয়া, আমি কোথায় ঘুমাবো? কেন, তুই আর আমি আমার রুমে ঘুমাবো? আপনি এসব কি বলছেন? ও একটা মেয়ে, আপনার সাথে ঘুমাবে? মাথা ঠিক আছে আপনার? ঈশা, তোর ঘুমাতে কোনো সমস্যা হবে না তো? না ভাইয়া। তবু তুই ওনাকে ভাই ডাকিস বলে ভুলে যাচ্ছ না? তুই একটা মেয়ে হলে একটা ছেলের সাথে ঘুমাবি? এতে সমস্যা কোথায়? আমরা তো একটা বিছানায় আর ঘুমাবো না। আর যদিও ঘুমাই তো আমার ভাই, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আপনারা যে যার রুমে চলে যান। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ঠিক আছে। আকাশ ঈশাকে নিয়ে রুমে চলে আসে আর ঈশাকে একটা রুমে নিয়ে যায়। ঈশা, তুই এই রুমে ঘুমা। তুই কোথায় ঘুমাবি? আরে পাগল, এইখানে 2টো রুম আছে, তুই একটাতে আরেকটাতে আমি। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো। কি?
এটা কার বাসা? এত কিছু তো না জানলেও চলে, ঘুমা তাড়াতাড়ি। আর এইদিকে বাংলাদেশের সমস্ত গ্যাং খোঁজ খবর নিয়ে আকাশের কোনো হদিস তারা না পেয়ে একটা মিটিং ডাকে, যেখানে বিভিন্ন বড় বড় গ্যাংয়ের বস এসেছে। এরকম এদের গ্যাংয়েরও কয়েকটা ধাপ আছে, যেমন চকিদার, মেম্বার, চেয়ারম্যান, জেলা সভাপতি, সহ সভাপতি, এমপি, মন্ত্রী। ঠিক এরকম ওই গ্যাংয়ের লোকও এরকম কাজ করে। এরকম 10 জন টপ গ্যাং লিডারের এই মিটিং করে। স্যার, আমরা সাধারণ একটা ছেলেকে ধরতে পারছি না। এবার কি করব? আমাদের এত চেষ্টা করেও একটা ছেলেকে বের করতে পারলাম। আমাদের আন্ডারে লক্ষ লক্ষ ছেলে কাজ করে, কিন্তু সামান্য একটা ছেলেকে বের করতে পারলাম না। এটা আমাদের জন্য লজ্জার কথা। তাহলে কি বসের সাথে কথা বলবেন? বসের সাথে কথা বলার কোনো পারমিশন আমার কাছে নেই। কিন্তু এই সামান্য ব্যাপারে ওনার সাথে যোগাযোগ করলে আমার কি মান সম্মান কোথায় যাবে? জসিম, বস আপনি কি যোগাযোগ করবেন? ওর নাম হচ্ছে জসিম, আর জসিমের আন্ডারে এ 9 জন কাজ করে, আর 9 জন আন্ডারে 8 এর আন্ডারে 7, এভাবে এরা এক একজনের আন্ডারে কাজ করে। তাহলে স্যারের সাথে কথা বলেন। আমিও স্যারের সাথে যোগাযোগ করতে পারি। জসিমের মুখে এমন কথা ওখানে থাকা সবাই অবাক হয়। কি বলছেন স্যার? আমরা তো জানি একমাত্র আপনিই পারেন বসের সাথে সরাসরি যোগাযোগ করতে। আমি সরাসরি বসের সাথে যোগাযোগ করতে পারি না, কেননা আমাদের মধ্যে এখানে 10 জন আছি, কিন্তু আমাদের মধ্যে কেউ আজ পর্যন্ত বসকে দেখেননি। তাহলে বসের সাথে যোগাযোগ কিভাবে করা যায়? বসের 2 জন লোক আছে, একজন বসের ডান হাত আর একজন বসের বাম হাত। আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি, আর ওরাই আমাকে বলে কখন কি করতে হবে। তাহলে ওনাদের সাথে কথা বলেন। এ পাগল হয়ে গেছিস? সামান্য এই কাজের জন্য বসকে ফোন দেওয়া হয়? তাহলে আমাদের কি অবস্থা করবে বুঝতে পারছিস? তবুও আমি ওনাদের ফোন করছি, আপনারা শুনুন, তবে কেউ কোনো কথা বলতে পারবেন না। এটা তো সম্ভব না, কেননা ওরা যদি আমাদের সব খোঁজ খবর রাখে তাহলে ওনারা এটাও জানবে আজকে আমরা সবাই একসাথে আছি। তাহলে তোমরা এখন যাও, লোকজন বাড়িয়ে দাও, যে করেই হোক ওই ছেলেকে খুঁজে বের করো। আর আজকে মিটিং এখানেই শেষ। পরের দিন সকালে সবাই নাস্তা করে বাড়িটা ঘুরে দেখার জন্য আকাশকে বলে। ঠিক আছে, আগে বাড়ির ভেতরে দেখবেন না বাহিরে দেখবেন? দুটোই দেখবো। ঠিক আছে, চলেন। এরপর আকাশ ওদেরকে বাড়ির আশেপাশে সবকিছু দেখায়। বাড়ির একপাশে ফুলের বাগানের ভেতরে জিম করার মেশিন পত্র, বাড়ির অন্যদিকে ফলের বাগান, আর বাড়ির সামনে মস্ত বড় একটা ওয়াও, কি সুন্দর বাড়ি! আমার তো মন চাইছে সারা জীবন এখানে। যদি তুমি রাজি থাকো তাহলে সারা জীবন তোমাকে এখানেই রেখে দিব, মনে মনে বলে আকাশ। এবার বাড়ির ভিতরটা ঘুরে দেখবো। ওদের নিয়ে বাড়িটা ঘুরে দেখালো। আচ্ছা, আমরা তো সবগুলো রুমে ঢুকলাম, কিন্তু আপনি আর ঈশা যে রুমে ঘুমালেন ওই রুমটা তো দেখালেন না। সত্যি ভাইয়া, আমিও দেখবো। কাল রাতে তো দেখতেই পাইনি। ওদের অনেক আকুতি মিনতি করাতে আকাশ ওদেরকে রুমে নিয়ে। এই রুমটা দেখেছি, সব রুম থেকে বড়। এখানে একটা রুমের ভেতর 2টা বেড, তাও আলাদা। আচ্ছা, এই বাড়িটা কার? মানে ভাড়ায় নিয়েছি। চলেন এবার নাস্তা করে নিবেন। ওরা সবাই মিলে নাস্তা করে নিল। এবার ওরা আবদার করলো শহরটাকে ঘুরিয়ে দেখাতে। আমি কি গাইড যে আপনাদের ঘুরিয়ে দেখাবো? আর আমি তো তেমন কিছু চিনিও না। ও, তবে স্যাটেলাইট দেখে ঘুরবো। তাহলে তো দারুণ হবে। এক প্রকারে সবার জোড়াজুড়িতে আকাশ ওদের নিয়ে ঘুরতে বের হলো। সবাই গাড়িতে বসলো। ইরা পেছনে জায়গা না থাকায় আকাশের পাশে এসে বসে। আকাশ গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে সামনে, তারপর এক প্রকারে সবার জোড়াজুড়িতে আকাশ ওদের নিয়ে ঘুরতে বের হলো। সবাই গাড়িতে বসলো। ইরা পেছনে জায়গা না থাকায় আকাশের পাশে এসে বসে। আকাশ গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে সামনে দেখে ট্রাফিক পুলিশ। এবার কি হবে? সামনে তো পুলিশ। ভাইয়া একটা কিছু করেন। গাড়ি চালিয়ে পুলিশের চেকপোস্টের সামনে গেল। গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স বের করেন। আজকে তো শেষ। কিন্তু আকাশ সবাইকে চমকে দিয়ে ড্রাইভিং লাইসেন্স বের করে পুলিশকে দেখায়। পুলিশ তো আকাশের নাম আর ছবি দেখে ভয় পেয়ে যায়। স্যার, আপনাকে আর কিছু দেখতে হবে না। আপনি কোথায় যাবেন আমরা আপনাকে পৌঁছে দিব। পুলিশের মুখে স্যার কথাটা শুনে ওরা সবাই অবাক হয়। সবার মনে একটাই প্রশ্ন, পুলিশ অফিসার একে কেন স্যার বলে ডাকছে? লাগবে না, আমি যেতে পারবো। যদিও আমরা জানি আপনার কোনো অসুবিধা হবে না, তবুও যদি কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। ঠিক আছে, এটা বলে আকাশ আবার গাড়ি চালাতে লাগলো। ওই পুলিশটা তোকে স্যার কেন বলছিল? তুই একটু বেশি ফাঁকা হয়ে গেছিস, চুপ থাক। ঈশা তো ঠিকই বলেছে। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স কি করে এলো? আর আপনি কি এর আগেও এখানে এসেছেন?
এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি কিছু লুকাচ্ছেন না তো? আপনার কথা শেষ হলে এবার সামনে যাওয়া যাক। ঠিক আছে চলুন, কিন্তু আপনার ড্রাইভিং দেখে মনে হচ্ছে আপনি এখানকার রাস্তাঘাট সহ সবকিছু জেনেন। আমি তো মোবাইলের ম্যাপ দেখে। ও আকাশ, ওদের নিয়ে একটা পার্কে আস। এই পার্কটা এখানকার সবচেয়ে বড় পার্ক। সত্যি অনেক বড় একটা পার্ক। যা ভাইয়া, টিকিট কেটে নিয়ে আয়। তোর না ভাবলেও চলবে। আকাশ ওদের নিয়ে ভেতরে প্রবেশ করে, আর ওখানে ওরা এক একজন এক এক জায়গায় বসে আনন্দ করছে, কিন্তু আকাশও ওর দু চোখ দিয়ে শুধু ইরাকে দেখছে। সত্যি মেয়েটার চোখে জাদু আছে, তা না হলে আকাশকে এভাবে ঘায়েল করতে পারতো না। ওরে, আমার সাথে একটু আয় তো। এখন আবার কোথায় যাব? গেলেই দেখতে পাবি। দেখ, গেলে কিন্তু তোরই লাভ হবে। আমার লাভ হবে? ঠিক আছে চল। আকাশ ঈশাকে একটু দূরে আনে। এবার বল, এভাবে এখানে আসার কারণ কি? ভাইয়া, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা? আকাশ অনেক ঘাবড়ে যায়, কেননা ঈশা কোন সত্যের কথা জানতে চাইছে। আকাশ বলতে যাবে তখনই সোনিয়া চলে আসে, আর আকাশ আর ঈশাকে নিয়ে আবার ওদের জায়গায় চলে আসে। আমরা ট্রেনে উঠবো। আমিও উঠবো। আমার খুব ভয় করে। এই, তুই কি মহিলা যে তোর ভয় করবে? এই কথা বলতে সবাই হাসে, কিন্তু আকাশ শুধু ইরার হাসিটাই দেখছে। এরপর ওরা সবাই মিলে ট্রেনে ওঠে। ট্রেনে মোট একটা বক্সে 5 জন করে বসতে পারে, সেজন্য ওরা 10 জন আলাদা করে বসে। আর ট্রেনে ওই দিন ওরা পার্কেই কাটিয়ে দিল। সন্ধে হতেই ওরা আবার বাসায় চলে আসলো। ওরা যে যার মতো রুমে চলে গেল। ঈশা একটু আড্ডা দিবে ওর বান্ধবীদের সাথে, সেজন্য আকাশের রুমে চলে আসলো। তখনই ফোন বেজে উঠলো। হ্যাঁ বলো। স্যার, দেশের সকল সন্ত্রাসীরা আপনাকে খুঁজছে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ। ঠিক আছে। আর এদিকে শাকিল কল দিল আকাশ। ওই দিকের খবর কি? এই দিকের খবর ভালো। কবে আসবেন দেশে? আরো 1 সপ্তাহ থাকি, তারপর। ঠিক আছে। আচ্ছা, ঈশা রুমে আসছে, এখন রাখি। এটা বলে আকাশ কল কেটে দেয়। ভাইয়া, কি বল? একটা সত্যি কথা বলবি? আগে তো বল। এই বাড়িটা কার? বলছি না ভাড়া নিয়েছি। দেখ ভাইয়া, আমি কিন্তু সব জেনে গেছি। তুই আগেও এই বাড়িতে এসেছিস, এটা আমি তোর আইপ্যাড থেকে দেখে জানতে পেরেছি। এখন কি বলবে? কিন্তু আকাশ আশ্চর্য হয় এই ভেবে যে ঈশা কবে আমার আইপ্যাডের লক জানে। ভাবছিস কি করে লক খুললাম? তুই যখন ঘুমিয়েছিলি তখন আমার তোর হার্টের সামনে আইপ্যাড ধরতেই লক খুলে যায়। কিন্তু ইরার এতগুলো ছবি তুই কি জন্য তুলেছিস? আসলে আসলে তুই কি ইরাকে পছন্দ করিস? হ্যাঁ। সত্যি? ভাইয়া, তাহলে ইরা আমার ভাবি হবে? এখনো জানি না, তবে আমি যে আগেও এখানে এসেছি এটা যেন ইরা না জানতে পারে, আর আমার পরিচয় গোপন রাখবি। রাখতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে কাল শপিং করিয়ে দিতে হবে। কিন্তু কাল তো আমরা ঘুরতে যাব, তাহলে কি করে কিনে দিব? কেন? ঘোরা শেষ হলে ওরা বাসায় চলে আসবে আর তুই আমাকে শপিং করিয়ে দিবি। ঠিক আছে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ওদের নিয়ে ঘুরতে বের হয় একটা কোম্পানিতে। কেন? এই কোম্পানিটা এখানকার সবচেয়ে বড় কোম্পানি, সেজন্য আকাশ এদের কোম্পানি আর ফ্যাক্টরি ওদের দেখাবে। কিন্তু ওনারা কি আমাদের ঢুকতে দিবেন? ওটা আমার উপরে ছেড়ে দিন। আকাশ ওদের কোম্পানিটা ঘুরিয়ে দেখালো। এমন ভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা অফিস আর রুমগুলো আকাশের চেনা। আকাশ ওদের অফিস দেখাচ্ছিল, তখনই ম্যানেজার আসলো। স্যার, আপনি এখানে? আপনাদের ভুল হচ্ছে, আমি আপনাদের স্যার নই। কথাটা বলেই আকাশ ওদের চোখ মারে, যাতে করে ওরা ব্যাপারটা বুঝতে পারে। সরি, আমারই ভুল হয়েছে। আপনারা এবার আসতে পারেন। কিন্তু আকাশ ভাইয়া, আমাদের তো এখনো আরো কয়েকটা ফ্লোর দেখা বাকি আছে, ওইগুলো দেখি। না, এনাদের কাজ আছে, সেজন্য আমরা এখান থেকে ওনাদের বিরক্ত করতে পারি না। কিন্তু এখনকার সিইও ওনার কেবিনটা একটু দেখুন। সরি, ওনার কেবিন উনি ছাড়া আর কেউ ঢুকতে পারে না। ও, তাহলে আমরা আসি। ঠিক আছে। আকাশ ওদের নিয়ে বেরিয়ে আসলো। দুপুরে লাঞ্চ শেষ করলো, আর ঈশা ছাড়া বাকি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিবে। কিন্তু ইরাও নাকি কিছু শপিং করবে, সেজন্য ইরা থেকে গেল আর বাকি সবাই চলে গেল। আকাশ ঈশা আর ইরাকে নিয়ে একটা বড় শপিং মলে গেল। এখানে ঈশা ওর পছন্দ অনুযায়ী জামা নিতে থাকে, আর ইরাও।
ওদের শপিং শেষ হলে আকাশ ওদের নিয়ে ক্যান্টিনে বসে আর কিছু নাস্তা খেয়ে আবার ক্যাশ কাউন্টারে যায়। আকাশ কার্ড দিয়ে বিল পে করে, আবার ওদের নিয়ে কসমেটিক্সের দোকানে যায় আর ওখানে ওরা পছন্দ করে কসমেটিক্স কিনে আকাশ ওখানে বিল মিটিয়ে দেয়। তবে এই কত সময়ে ইরা আকাশের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে। ভাইয়া চল এবার। আচ্ছা, আমাদের কত খরচ হয়েছে? 7 লক্ষ টাকা। অনেক শপিং করে নিয়েছি, আর করব না। এবার চলুন, দেশে গেলে আপনার টাকা আপনাকে আবার ফেরত দিয়ে দিব। ঠিক আছে, চলেন এবার যাওয়া যাক। আকাশ ঈশা আর ইরাকে নিয়ে বাসায় আসলো আর বাসায় এসে দেখে অন্তরা শাকিলও এখানে চলে এসেছে। আরে তোরা এখানে? তোকে ছাড়া একা একা লাগছিল, সেই জন্য চলে এসেছি। ভালো করেছিস, কিন্তু তোরা কি করে জানলি আমি এখানে? তুই হয়তো ভুলে গেছিস আমরা কে। অনেক বলে ফেলেছিস। সবার সাথে কি আলাপ হলো? হ্যাঁ, ওদের কথা অনুযায়ী তোর সাথে তো আরেকটা মেয়ে থাকার কথা, ওটার সাথে তো আলাপ হয়নি। ওটা তোদের ভাবি হয়, বুঝলি? সেজন্য একটু সম্মান দিয়ে কথা বলবি আর মোটেও কুনজর দিবি না। বন্ধু, আমার কিন্তু কলি নামের মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। আসতে না আসতেই শুরু করে দিয়েছিস? এটাই সিরিয়াস, সত্যি বলছি। আমার কিন্তু সোনিয়া মেয়েটাকে পছন্দ হয়েছে। তুইও বাদ দিলি না? তবে এখানে ওদের কিছু বলবি না, ঠিক আছে? কারণ আমি চাই না ওরা কোনো কারণে দুঃখ পাক। ঠিক আছে, তবে আরেকটা সমস্যা আছে। কি? তোকে আন্ডারওয়ার্ল্ডের লোক খুঁজতেছে। তোরা কি ভুলে গেছিস আমি কে? কথাটা তা না, কথাটা হচ্ছে ওরা আর তোকে চিনি না, যদি কিছু করে বসে। তোকে নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, সাবধানে থাকিস। আমরা এখনই চলে যাব। কি এখনই চলে যাবি? এখনো তো তোর ভাবির সাথে পরিচয়ও হলি না। বাংলাদেশে গেলে না হয় পরিচয় হয়ে নিব। ঠিক আছে, তবে সাবধানে যাবি। যাওয়ার আগে আকাশ ওদেরকে অনেক কিছু বলে কি করতে হবে না হবে। ওরা চলে যায় আর আকাশ রুমে এসে শুয়ে পড়ে। তখনই আকাশের আব্বুর ফোন। হ্যাঁ আব্বু, বলো। কেমন আছিস তুই? আব্বু অনেক ভালো। ঈশা কেমন আছে? জেগে আছে না ঘুমিয়ে গেছে? আব্বু জেগে আছে, ওকে দিব? হ্যাঁ। আকাশ ফোনটা নিয়ে ঈশাকে দেয় আর ঈশা আর আব্বুর কথা বলতে থাকে। এক প্রকারে কথা শেষ হলে ঈশা মোবাইলটা দিতে আসে আকাশকে। আকাশ খেয়াল করে ঈশার মন খারাপ। আমার বোনটার কি হয়েছে যে মন খারাপ? আব্বু আমাদের 2 দিনের মধ্যে দেশে ফিরতে যেতে বলেছে। কিন্তু আমাকে তো কিছু বলেনি। নে কথা বল। আব্বু কোনো সমস্যা হয়েছে? আমাদের কোম্পানিতে চাঁদা চাইতে 10 কোটি টাকা। ও এই ব্যাপার, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। তুই কি তাহলে দেশে আসবি না? আরো পরে আসবো। ঠিক আছে, এখন রাখি। পরের দিন সকালে সবাই নাস্তা করার জন্য একত্রিত হয়। আরে ভাইয়ার 2 বন্ধু কোথায়? হ্যাঁ, সকাল হলো অথচ নাস্তা করতে আসলো না। আসলে ওরা দেশে চলে গিয়েছে। আমরা এখানে আর 3 দিন থাকবো, তারপর দেশে চলে যাব। মাত্র 3 দিন মন খারাপ করে আরো কিছুদিন থাকা যায় না? সেই সময় নেই, সামনে পরীক্ষা, সেজন্য যত তাড়াতাড়ি বাড়ি দেশে চলে যেতে হবে। সেজন্য আমরা এই 3 দিন অনেক জায়গায় ঘুরবো। সবাই সম্মতি জানালে আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা শপিং মলে ঢোকে আর কয়েকটা ছেলে ইরা, সোনিয়া, কলি, শাহিনা আর ঈশাকে ট্রিজ করছে। কিন্তু পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথাই বলছে না। কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? ঈশা কি হয়েছে রে? ঈশা বলতে যাবে, তখনই ওই ছেলেগুলো বলে, ওই ছেলে বেশি হিরোগিরি দেখাতে এসো না, নয়তো এখানে মেরে রেখে দিব। ওই তো পুলিশ, তোদের এখনই পুলিশের হাতে তুলে দিব। এই কথা বলাতে ছেলেগুলো হাসতে থাকে আর বলে পুলিশ কিছু করতে পারবে না, কারণ আমরা একের লোক, বুঝলি? এই একে বলতে ও এখানকার সবার মনে আতঙ্ক বিরাজ করে, কিন্তু আকাশ কোনো কথাই বলে না। তা দেখে ছেলেগুলা বলে, কিরে ভয় পেয়ে গেলি নাকি? এটা বলে ছেলেগুলো হাসতে থাকে। আপনারা যাই হোক না কেন, আমার বোন আর ওর বান্ধবীর কাছে ক্ষমা চান। এই বলে কি, যেখানে পুলিশ আমাদের দেখলে ভয় পালায় সেখানে আমরা মাপ চাইবো? আকাশ ভালো করে বুঝতে পেরেছে সোজা কথায় কোনো কাজ হবে না, তাই ফোন করে কাকে যেন কল করে। কাকে কল করছিস? এখানকার ডন হলো আমাদের বস, আর ওনার উপরে কথা বলার কারো সাহস নেই। তাই নাকি? 5 মিনিট অপেক্ষা কর, তারপর দেখবি। দেখি তোর কোন বাপ আজ তোকে এখান থেকে নিয়ে যায়। ওদের কথা শুনে আকাশ একটা ডেভিল মার্কা হাসি দেয়। মনে হয় ভয়ে পাগল হয়ে গেছে। এই শপিং মলে সবাই নীরবতা পালন করছে, কেন ওদের সাথে কথা বলার কারোর সাহস নেই। সেই সাথে আরিফ, রাশেদ, নূর, নবী, মোহন, পাভেল, ঈশা, সোনিয়া, ইরা, কলি, শাহিনা ওরা দাঁড়িয়ে আছে। কেন একের নাম শুনেনি এমন তো লোক বাংলাদেশে বা অন্য কোনো রাষ্ট্রে নেই। সবাই একে সম্পর্কে জানে, কিন্তু আজ পর্যন্ত একে কোনো ছবিও কেউ দেখেনি, শুধুমাত্র 2 জন ব্যক্তি ছাড়া। তারা হলো একের বন্ধু। 5 মিনিট পর শপিং মলের সামনে 10টা গাড়ি এসে থামলো। ওখান থেকে বেরিয়ে আসলো আশিক খান।
এই সেই আশিক খান যে কিনা একের হয়ে কাজ করে আর পুরো শহরটাতে নিজের কন্ট্রোলে রাখে। আশিক খানের চারপাশে প্রায় 50 জন লোক দাঁড়িয়ে আছে আর প্রত্যেকের কাছে সব রাশিয়ান অস্ত্র। তা দেখে ওখানে সবাই ভয় পায় আর ওই দিকে ছেলেগুলো হাসতে থাকে, কেননা আজই আকাশের শেষ দিন। আরে আশিক খান আকাশের সাথে থাকা সবাইকে মেরে ফেলবে এটাই ধরে নিয়েছে ছেলেগুলো, কিন্তু ছেলেগুলোর ধারণা পাল্টে দিয়ে আশিক খান আকাশের সামনে এসে, কে তুই? তোকে বাঁচানোর জন্য এক বন্ধু আমাকে ফোন করে। এই কথা বলাতে সবাই আশ্চর্য হয়, কেননা একটা ছেলেকে বাঁচানোর জন্য একের বন্ধু ফোন করে আশিক খানকে। সত্যি করে বল, এক জিনিস কিভাবে? আর আজ পর্যন্ত আমি ওনাকে কখনো দেখিনি, সেখানে তোকে বাঁচানোর জন্য ফোন করে। দেখুন, আমি একজন সাধারণ মানুষ, ওনার সাথে আমার শুধু একবার দেখা হয়, ব্যাস তখন থেকে। প্লিজ ভাই, তোর পায়ে ধরছি, এক নাম্বারটা আমাকে দে, আমি শুধু ওনার সাথে একবার কথা বলবো। কথা বলার এত শখ? আমরা 15 দেশের মাফিয়া, ওনার হয়ে কাজ করি, কিন্তু আজ পর্যন্ত না ওনাকে দেখছি না ওনার কণ্ঠ কখনো শুনেছি, কিন্তু তুই ওনাকে দেখেছিস, ওনার সাথে কথাও বলেছিস। সত্য তুই ধন্য, নয়তো উনি তোকে বাঁচানোর জন্য আমাকে ওনার বন্ধুদের দিয়ে ফোন করাতো না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওনার কাছে মাপ চা তাড়াতাড়ি। আশিক খানের কথায় ওর সব লোক সাথে ছেলেগুলো মাপ চায়। প্লিজ ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমি সবাইকে মাফ করলেও এই ছেলেটাকে মাফ করব না। কেন স্যার? কেননা ও আমার বোনকে অনেক বাজে কথা বলেছে। স্যার, আপনি চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আমি করব। আমি তাহলে এখন আসি, আর এখন থেকে আপনার চারপাশে আমার লোক কখনো আসবে না। যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। ঠিক আছে, তাহলে এবার আসতে পারেন। ওই লোকগুলো চলে যায় আর আকাশ ওদের সবাইকে নিয়ে দোকানে ঢোকে। দোকানের সব কর্মচারী আকাশদের খুব আপ্যায়ন করে, যে দেখলে মনে হয় এটা ওনারই দোকান। ঈশা অনেক শপিং করে, সাথে বাকি সবাইও, কিন্তু দোকানদার ভয়ে টাকা নিচ্ছে না। আরে টাকা না নিলে তো আপনার ব্যবসা লস হবে। তাতে সমস্যা নেই, আপনি আমাদের দোকানে পায়ের ধুলো দিয়েছেন, এটাই অনেক। আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই তুলেন। ওরা শপিং শেষ করে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে ওঠে। গাড়ি কিছুটা যাওয়ার পর তখন ইরা বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনি কি সত্যি তারপর আপনি কি সত্যি একে চেনেন? এই কথা শুনে কিছুটা বিচলিত হয়ে যায় আকাশ। আরে আমি কিভাবে চিনবো একে কে? তাহলে উনি আপনার সাথে এভাবে কথা কেন বলছিল? তাহলে আমি আপনাকে একটা ম্যাগাজিন দিব, ওখানে একে সম্পর্কে সবকিছু লেখা আছে। তবে এতটুকু বলতে পারি, একে কোনো খারাপ ছেলে না। ও ওই দিনের মতো ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসে। কাল ওদের বাংলাদেশ যাওয়ার সময়, সেজন্য ওরা গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে। ওখানে সব কাজকর্ম মিটিয়ে প্লেনে গিয়ে বসে আর ইরা একে সম্পর্কে জানার জন্য ওই ম্যাগাজিনটা পড়ে। আর 7 থেকে 8 ঘন্টা পর ওরা বাংলাদেশে চলে আসে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওরা গাড়ি নিয়ে যে যার বাসায় চলে যায়। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এয়ারপোর্টে ওরা গাড়ি পেল কোথায়? আসলে ওরা আসবে জেনে ওদের বাসা থেকে গাড়ি পাঠিয়েছিল। আকাশ আর ঈশা বাসায় চলে আসে আর ওর আব্বু আম্মুর সাথে কথা বলে নিজেদের রুমে চলে যায়। কিছুক্ষণ রেস্ট করার পর আকাশের রুমে, ওর কোনো প্রয়োজন আছে আব্বু? হ্যাঁ, কোম্পানিতে যে চাঁদা নিতে এসেছিল আজকে ওরা আবার এসেছিল আর বলেছে কালকের মধ্যে যদি টাকা না দেই তাহলে ওরা তোর ক্ষতি করে ফেলবে। এই কথা বলাতে আকাশ কিছুটা মুচকি হাসে। হাসছিস কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি সামলে নিব। আকাশের আব্বু চলে যায়। পরের দিন সকালে আকাশ ওর আব্বুকে অফিসে না পাঠিয়ে আকাশ নিজেই চলে যায়। তবে অফিসে আকাশ নিজে আসাতে অনেক অবাক হয়, কেননা আকাশ প্রয়োজন ছাড়া কোনোদিন অফিসে আসেনি, কিন্তু আজকে কিছু মাস্তান আসবে, সেজন্য আজকে অফিসে আসা। স্যার, আমি টাকা রেডি করেছি, ওরা আসলেই কি দিয়ে দেব? আমি যখন বলবো তখন, এখন অপেক্ষা করো আর ওদের আসতে দাও। ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাংলাদেশের টপ মাফিয়ার গাড়ি আকাশদের অফিসের সামনে এসে দাঁড়ায় আর গার্ডটা ভয়ে ওকে না আটকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে এসে ওরা দরজায় নক না করে ভেতরে ঢুকে যায়, যা আকাশের মোটেও পছন্দ হয়নি। কারোর কেবিনে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, জানেন না? আমি মানুষ খুন করতে পারমিশন নেই না, আর তোর সামান্য কেবিনে ঢুকতে নিব? আপনারা কি জন্য এসেছেন তা বলেন। কিরে, আমরা যে আসবো চাঁদার জন্য, তোর বাপ তোকে। তাহলে আপনারা 10 কোটি টাকার জন্য এসেছেন, কিন্তু আপনারা জানেন এই টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়? তা জেনে আমরা কি করব? টাকা নিতে এসেছি, টাকা দিয়ে চলে যাব। ওনাকে চিনেন? একে বলাতে ওখানে সবাই হা করে তাকিয়ে থাকে।
তুই আমাকে একে ভয় দেখাচ্ছিস? তুই জানিস না আমি একে হয়ে কাজ করি? তাকে কোনোদিন দেখেছিস বা কখনো কথা হয়েছে? আমার এখনো এত ক্ষমতা হয়নি যে ওনার সাথে দেখা করার সুযোগ পাবো, কিন্তু তুই ওনার কথা কেন বলতেছিস? আপনার ফোনে একটা কল আসবে, আগে এই কলটা রিসিভ করে কথা বলেন, তারপর না হয় লেনদেনের কাজটা সেরে নিব। আমাকে কে ফোন দিব? এই দেশের কাউকে আমি ভয় পাই না। একে, ওনাকে তো পান, আর ওনার বন্ধু দুজনকে। আশ্চর্য হয়ে যাই এই ছেলে কি করে ওদের চিনে। বেশি ভাবনা চিন্তা না করে কল রিসিভ করেন। জসিম ফোন হাতে নিয়ে দেখে একের বন্ধু ফোন করেছে। আসসালামু আলাইকুম বস। তোমরা যার সামনে বসে আছো ওনার কাছে মাপ চেয়ে এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যাও। যদি একে জানতে পারে তাহলে বুঝতেই পারছো তোমার বাঁচার আশঙ্কা নেই। স্যার আপনি বলে। হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে উনি একে আত্মীয় হন। এই কথা শোনাতে জসিমের মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি বলেছেন স্যার? একে আমাকে ফোন করে বলেছে তাড়াতাড়ি ওনার থেকে মাপ চেয়ে এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো ওনার আশেপাশে তো দূরের কথা, ওনার দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক আছে বস। কলটা কেটে দিয়ে জসিম যেন হাঁপ ছেড়ে বাঁচলো আর টেবিলে থাকা গ্লাসের পানি খেয়ে নিল। তা কথা হয়েছে? হ্যাঁ স্যার, আমরা তাহলে এখন আসি, আর কখনো এরা কেউ আপনাকে বিরক্ত করবে না। কথাটা মাথায় রাখ। আর হ্যাঁ, একে নাম ভাঙিয়ে যদি কখনো খারাপ কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি একে সব বলে দিব। স্যার আমি বুঝে গেছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন। জসিম ওর লোকজনকে নিয়ে অফিস থেকে চলে যায়। আকাশ ম্যানেজারকে ফোন করে বলে দেয় আর কোনো সমস্যা নেই। আকাশ ওই দিনের মতো ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ কলেজে আসে না। এটা দেখে ঈশাকে ওই দিন যারা টিজ করেছিল ওরা আজ ভার্সিটির সামনে বসে আছে, আর আজকেও ইরাকে টিজ করছে, সেজন্য আকাশ ওদের কাছে যায়। ওই হিরো, আজ না রাখতে চলে এসেছিস? কিছু বলার জন্য আপনাদের যেন এই কলেজে আর না দেখি, আর ইরাকে ছেড়ে দিন। কথাটা শুনে ছেলেগুলো একটু হাসলো, কেননা আজ পর্যন্ত কেউ ওদের সাথে কথা বলার সাহস পায়নি, অথচ এই ছেলেটা ওদের ভার্সিটিতে আসতে মানা করছে। তোর এত বড় সাহস, আমাদের মানা করছিস? ওকে ধর তো। ওদের মধ্যে কয়েকটা ছেলে আকাশকে মারে, যদিও আকাশ নিরুপায় হয়ে মার খেয়েছিল, কিন্তু কেন তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ততক্ষণ আকাশ কিছুক্ষণ মার খেয়ে নি। আকাশকে মার খেতে দেখে ঈশা দৌড়ে আসে, সাথে ওদের বন্ধুগুলো, কিন্তু ওদেরও ক্ষমতা নেই এদের কিছু করার। যদিও ঈশা জানে ওর ভাই এরকম 10টা ছেলেকে মেরে নিজের আয়ত্ত করে নিতে পারে, কিন্তু আকাশ তা না করে চুপচাপ মার খাচ্ছে। এটা যদিও ঈশাকে একটু ভাবায়, ওর ভাই কেন ওদের কাছে মার খাচ্ছে, ওদের কেন মারছে না। ভাইয়া তুই কেন মার খাচ্ছিস? ইরা ভাবে আকাশকে তো নিজের ভাইয়া ভাবে, কিন্তু ঈশার কথা শুনে তো মনে হচ্ছে ওর বাইরের একটা ছেলের জন্য ঈশা এমন চিৎকার করবে। তখনই ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে বলে ওঠে, ওই মেয়েকেও নিয়ে আয় আর ওর সাথে একটু মজা করি। এই কথা বলাতে আকাশের অনেক রাগ হয়, আর এই রাগের কারণে 3 মিনিটে ওরা সবাই মাটিতে শুয়ে আছে। যা ভার্সিটি সবাই দেখে অবাক, কেননা এতক্ষণ যে ছেলেটা মার খাচ্ছিল কিন্তু ঈশাকে কিছু বলাতে কিনা সেই ছেলে এদের এই অবস্থা করেছে। যারা মার খেয়েছে ওদের একটা বন্ধু পুলিশকে ফোন করে, আর এতক্ষণে পুলিশ চলেও এসেছে। ওকে অ্যারেস্ট করেন। দেখেছেন আমাদের কি অবস্থা করেছে? দেখুন, আমার ভাইয়া কোনো দোষ নেই, ওরাই আমার ভাইয়াকে আগে মেরেছে। চাই না, ওরা পার্টির লোক, আমাদের কিছু করার নেই। একে নিয়ে চল। দেখুন অফিসার, আপনি বিনা কারণে ওনাকে নিয়ে যেতে পারেন না। তুই কি আমাকে আইন শিখাবি? ভদ্রভাবে কথা বলুন। আপনি একে নিয়ে যান, আমরা এই মেয়েগুলোকে দেখছি। আমার বোনের দিকে চোখ তুলে তাকালে না তোর চোখ আমি খুলে নিব। আমাদের সামনে হুমকি? চল, আজকে তোকে থানায় নিয়ে গিয়ে এমন মারবো যে সব ভুলে যাবি। ঈশা তোমার আব্বুকে তো ফোন করতে পারো। দাঁড়াও, এক্ষুনি করছি। আর এইদিকে পুলিশ আকাশকে গাড়িতে তুলতে যাবে, তখনই ভার্সিটিতে 3টা কালো গাড়ি আসে, যা দেখে পুলিশ আর বাকি সবাই ভয় পেয়ে যায়, কেননা এই গাড়ি করে শুধুমাত্র একে লোকেরাই ঘুরে, আর গাড়ির সামনে পেছনে একে লেখা থাকে, সেজন্য ওরা ভয় পেয়ে যায়। এ কি, বসের গাড়ি এখানে? সেজন্য ছেলেগুলো দৌড়ে গাড়ির কাছে যায়। তোরা নাকি এখানে কার সাথে ঝামেলা করেছিলি? কই বস? তাহলে এখানে পুলিশ কেন? আসলে বস। আর বলতে হবে না অফিসার, এই ছেলেটাকে ছেড়ে দিন আর আপনারা আসতে পারেন। পুলিশ আকাশকে ছেড়ে দিয়ে চলে যায়। বস, আপনাকে ছাড়লেন কেন? তোদের সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? সরি বস। আর হ্যাঁ, কখনো যদি আমি শুনি তোরা কলেজে কারোর সাথে ট্রিস করেছিস তাহলে কিন্তু। বস, এবারের মতো মাফ করে দিন,
আর কখনো করব না। এদের বস ওখান থেকে চলে গেল আর ছেলেগুলো তা দেখে অবাক হয়। আর ইরা তখন ঈশাকে জিজ্ঞেস করে, তুই কাকে ফোন করেছিলি? আমার আব্বুকে। কিন্তু এরা কোনখান থেকে আসলো তা জানি না। তোর আব্বু আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো চলে এসেছে। গাড়ি যাওয়ার 5 মিনিট পরে আকাশের আব্বু 5টা গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে, সাথে করে 25 জন বডিগার্ড আর ওদের হাতেও অস্ত্র। আর এই গুলি দিয়ে 10 কিলোমিটার পর্যন্ত টার্গেট করা যায়। শাহজাহান চৌধুরী গাড়ি থেকে নেমে আকাশের কাছে যায়। কি রে, তোর এই অবস্থা কি করে হলো? কার এত বড় সাহস? থাক, বাদ দাও। কি বাদ দিব? কার এত বড় সাহস যে তোর গায়ে হাত দেয়? তখনই ইরা দৌড়ে আসে। আঙ্কেল, আঙ্কেল, কে তুমি মা? আমি ঈশার বান্ধবী। ও তো আপনাদের ড্রাইভার। তাহলে এর জন্য একের সাথে ভেজাল করলে? কি একে লোকের এই কাজ? ওদের তো আমি। থাক না, বাসায় চলো। আব্বু, আগে ভাইয়াকে হসপিটালে নিতে হবে। গার্ড, ভাইয়াকে আগে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ঈশা, আমিও কি আসবো? আসো। ইরা গাড়িতে উঠে তো অবাক, কেননা গাড়িগুলো বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে আরো সুন্দর। প্রতিটা সিটে মনিটর আছে, সাথে কয়েক রকমের বন্দুক আর বুলেট প্রুফ গাড়ি। এক কথা, এই গাড়ির ভেতরে একদম নিরাপদ। এই গাড়িগুলোর দাম কত হবে? এই তো এক একটা গাড়ির দাম মাত্র 7 থেকে 8 কোটি টাকা হবে। কি, তোর কাছে এত টাকা মাত্র মনে হচ্ছে? আরে আমি আর ভাইয়া যে গাড়ি করে আসি না, ওইটার দাম 12 কোটি টাকা। ওই গাড়ির ভিতরে না কোনো পানি ঢুকতে পারে, আর ওই গাড়ির চাকায় কেউ গুলি করলেও চাকার কোনো ক্ষতি হবে না। তোমার বাবার কত টাকা হবে আনুমানিক? আব্বু তো মোটামুটি 4000 কোটি টাকা হবে, আর আমার ভাইয়ের অ্যাকাউন্টে আছে 200 কোটি টাকা। সত্যি তুই কত লাকি। সত্যি তো ড্রাইভারটা আজ আমার জন্য যা করলো না। তুই কি ভাইয়ার প্রেমে পড়ে গেলি নাকি? এই কথা বলাতে ইরা কিছুটা লজ্জা পায়। আরে বল না, আমি কাউকে কিছু বলবো না। সত্যি বলতে হ্যাঁ, কিন্তু তোর ভাই আমাকে ভালোবাসে কিনা তা আগে জানতে হবে। ততদিন পর্যন্ত তুই কাউকে কিছু বলতে পারবি না। বলবো না, কথা দিলাম। এই জন্যই আমাদের সাথে আসা। এভাবে ওরা সারা রাস্তা কথা বলতে বলতে আসে। আর এইদিকে আকাশকে নিয়ে হসপিটালে আসে। আকাশের আব্বু এমন অবস্থা করছে যেন মনে হচ্ছে আকাশের বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে। সামান্য একটু মাথায় আঘাত পায়, কি আর করার। ডক্টর আকাশকে ট্রিটমেন্ট করার জন্য ওটিতে নিয়ে যায় আর মাথায় ব্যান্ডেজ করে দেয়। ডক্টর, আমার ছেলে এখন কেমন আছে? এখন ভালো আছে, আপনি ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর। আকাশকে নিয়ে ওর আব্বু বাসায় চলে আসে। আর এদিকে ঈশার সাথে ইরাও আসে। 20 মিনিট পর ওনারা বাসায় চলে আসে। এইদিকে আকাশের আব্বু আকাশকে নিয়ে ওর রুমে চলে যায় আর ইরা আর ঈশা বাড়ির গেট দিয়ে ঢোকে। ইরা তো হা করে তাকিয়ে আছে। এটা যে ওদের বাড়িতে মনেই হচ্ছে না, কেননা বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো লাগছে। সত্যি রে, তোদের বাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, আবার ভয়ও করছে। কেন? এই যে এদের হাতে অস্ত্রগুলো দেখে। আরে ভয়ের কিছু নেই, চলো ভিতরে যাই। ঈশার সাথে ইরা থাকায় কেউই ইরাকে বাধা দেয়নি, কারণ এই বাড়িতে কোনো অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ঈশার বান্ধবী বলে কেউ আর ইরাকে আটকায়নি। ইরা চলো আগে আমার রুমে আসো, ওখান থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর তোমার ভাইয়ের রুমটা কোনটা? ভাইয়ার রুমে তো তুমি ঢুকতে পারবে না। কেন? আসলে ভাইয়ার রুমটা হাইট্রেক সিকিউরিটি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি, শোনো। তাহলে ভাইয়ার রুমে আমি, আব্বু, আম্মু শুধু প্রবেশ করতে পারি। কেন? আমরা দরজার পাশে দাঁড়ালে আমাদের পুরো শরীর এক্স-রে করে সিকিউরিটির সাথে ম্যাচ করলে দরজা খুলে যাবে, আর তখন আমরা ভিতরে প্রবেশ করি। কিন্তু আমরা 3 জন ছাড়া যদি অন্য কেউ রুমে ঢুকে তাহলে সে 1 মিনিটের মধ্যে মারা যাবে। কি? তাহলে আমি ঢুকবো না। আরে ভয় পেও না, আমি তোমার হাত ধরে রাখলে তোমার কোনো সমস্যা হবে না। যখনই আমি তোমার হাত ছেড়ে দিব ঠিক 1 মিনিটের মধ্যে তুমি মারা যাবে। আর আমি যদি আবার 59 সেকেন্ডের মাথায় তোমার হাত ধরে ফেলি তাহলে তোমার আর কিছু হবে না। মোট কথা, এই রুমে যে ঢুকবে সে আমাদের 4 জনের স্পর্শ থাকতে হবে, নয়তো মারা যাবে। সবগুলো রুমে কি একই সিস্টেম? না, শুধু ভাইয়ার রুমেই এই সিস্টেম। এইদিকে ইরা ভাবে, এ যদি বাড়ির ড্রাইভার হয় তাহলে এর রুমে এত সিকিউরিটি থাকবে কেন? কি ভাবছিস? কিছু না, আমি ফ্রেশ হয়ে আসি। এইদিকে ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। ঈশা ইরাকে নিয়ে আকাশের রুমের সামনে যায় আর নিজের বডি এক্সরে সিকিউরিটি দিলে দরজা খুলে যায়। সেজন্য ইরার হাত ধরে ঈশা রুমে ঢোকে।
রুমে ঢুকে দেখে আকাশ ঘুমাচ্ছে, সেজন্য আর আকাশকে না ডেকে ওরা রুম থেকে বের হয়ে যায়। তোর ভাইয়ের রুমটা তো সত্যি অনেক বড়। হ্যাঁ, সব রুম থেকে এই রুমটা বড়। তাহলে আমি এখন যাই। এই প্রথম আমাদের বাড়িতে এসেছো, কিছু না খেয়ে চলে যাবে? আজ না, অন্য একদিন। কোনো কথা চলবে না, চলো। এক প্রকারে ঈশা ইরাকে নিয়ে টেবিলে আসে। ঈশা, এই মিষ্টি মেয়েটা কে রে? আগে খাওয়া শেষ করো, তারপর বাকি কথা হবে। এইদিকে ইরা এতগুলো খাবারের আইটেম দেখে বলে, এইগুলো আইটেম কে কে খাবে আঙ্কেল? এটা তো সামান্য, নাও খাবার আগে খেয়ে নাও। ওনারা খাবার শেষ করে নেয়। তখনই পারুল আক্তার বলে ওঠে, এবার বলো এই মিষ্টি মেয়েটা তোর কি হয়? ও আমার বান্ধবী, আমরা সেম ক্লাস। আন্টি, তাহলে আমি এবার আবার আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে এবার আসি। ইরা চলে যায়। এদিকে আকাশের আম্মু বলে ওঠে, মেয়েটা সত্যিই ভারী মিষ্টি, ওকে যদি আকাশের বউ করতে পারতাম। ওই নিয়ে কোনো টেনশনই করো না, ধরে নাও তোমার তারপর ওই নিয়ে তোমার টেনশন করতে হবে না, ধরে নাও তোমার বৌমা হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? হ্যাঁ আম্মু। আকাশ কি এই মেয়েটাকে পছন্দ করে? ভাইয়া পছন্দ করে কিনা জানি না, ইরা ভাইয়াকে অনেক পছন্দ করে। ও মা, তাই? তাহলে তো ওদের বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হয়। কিন্তু তোমার ছেলে কি বলে তা তো আগে জানতে হবে। ওকে জিজ্ঞেস করে নিস তুই। এত তাড়া কিসের? আরো কয়েকটা মাস যাক, তারপর না হয়। তোর ভাইয়া সুস্থ হয়ে নিক আগে, তারপর কথা বলবো, আর ওদের পড়াশোনাও শেষ হোক। মা, আমি ভাইয়ার রুমে খাবার নিয়ে গেলাম। আচ্ছা, যা। এইদিকে ইরা আকাশের রুমে খাবার নিয়ে চলে যায়। তখনই ইরা আবার ফিরে আসে। আরে মামুনি, তুমি আবার কোনো দরকার ছিল? আসলে আমি ফোনটা ফেলে রেখে এসেছি ঈশার রুমে। ঈশা তো ওর রুমে নেই। তাহলে কই গেল? ও তোর ভাইয়াকে খাওয়াতে গেল। তাহলে আমি ফোনটা নিয়ে আসি। ঠিক আছে, যাও। ইরা ফোন নিতে ঈশার রুমে যায় আর দেখে ওর ফোন বেডের উপরে পড়ে আছে, সেজন্য ফোনটা হাতে নেয় আর রুম থেকে বেরিয়ে আসে। তখনই ইরার কি যেন মনে হলো, যাই তো একবার দেখে আসি ইরা কি করছে। সেজন্য ইরা আকাশের রুমের দিকে যায় আর দেখে ঈশা নিজের হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে। সত্যি কি আকাশ ওদের বাড়ির ড্রাইভার? কিন্তু ঈশা ওকে নিজের ভাইয়ের মতো করে রাখে, আর ঈশার আম্মু আকাশকে নিজের ছেলের মতো করে দেখে। যদি আমি আকাশের বউ হয়ে আসি, তাহলে কি ওনারা আমাকে এই বাড়িতে থাকতে দিবে, নাকি আকাশ আমাকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবে? তখনই আকাশ বলে ওঠে, দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এই কথা বলাতে ইরা একটু চমকে যায়। আরে ইরা, তুই ভিতরে আয়। কিভাবে ভেতরে ঢুকবো? ভেতরে ঢুকলেই তো বিপদ। আরে 1 মিনিটে কিছু হবে না, আয় ভিতরে। ঈশা বলাতে ইরা গিয়ে ঈশার পাশে বসে আর ওর হাত ধরে রাখে। আবার ফিরে এলি যে? না, আজকের দিনটা এখানে থাক। আসলে ফোনটা তো রুমে রেখে চলে গিয়েছিলাম, সেজন্য এখন নিতে এসেছি। ও, তুই বস, আমি নিচ থেকে নিয়ে আসছি। যদিও এটা ঈশার প্ল্যান ছিল, কেননা ঈশা চেয়েছিল ওরা দুজনে যেন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। আর এইদিকে ইরারও ভয় করছে, কেননা আর 1 মিনিটের আর 25 সেকেন্ড বাকি আছে। যদিও এই ব্যাপারটা আকাশ ঠিকই খেয়াল করে, সেজন্য আকাশ ইরার হাতটা ধরে আকাশের এই ছোঁয়াতে ইরার অনেক ভালো লাগা কাজ করছিল। এখন কেমন লাগছে আপনার? আমি তো ভালোই আছি, শুধু আমাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু আপনি এখানে কেন? আসলে আমি আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখার? আপনি আমার জন্য যা করলেন, কিন্তু আপনাকে দেখে বোঝা যায় আপনি 4-5টা লোককে একাই মারতে পারবেন, কিন্তু ওদের হাতে কেন মার খেতে গেলেন? আমি তো মারপিট জানি না, কখনো করা হয়। আচ্ছা, আমি তাহলে আসি, আবার দেখা। ঠিক আছে। এইদিকে ইরা বেরিয়ে যায়। অন্যদিকে বস, আপনি কেন ওই ছেলেটাকে ছাড়িয়ে নিলেন? উপরের থেকে নির্দেশ এসেছে। কি বলেছেন? ওই ছেলেটাকে বাঁচানোর জন্য উপর থেকে সুপারিশ করবে? ছেলেটা তো একদম সহজ সরল। যা হয়েছে ভুলে যা, কলেজে গিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। ঠিক আছে। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। পথে ইরার সাথে দেখা। ভাইয়া, গাড়ি থামা। কেন? ওই দেখ, ইরা দাঁড়িয়ে আছে, ওকেও উঠিয়ে নে। সেজন্য গাড়ি থামিয়ে ইরার সামনে আয় ভিতরে আয়। আমার অন্য একটা গাড়িতে চলে যাবে। তোর গাড়ির কি হলো? চাকা পাঞ্চার। অন্য গাড়ি করে কেন যাবে? এই গাড়িতে উঠে আয়। সেজন্য ইরা গাড়িতে উঠে বসলো আর ঈশার পাশে বসলো। আকাশ গাড়ি চালাতে থাকে আর ইরা গাড়ির সামনে গ্লাসে আকাশকে দেখছে। যদি আকাশ এটা খেয়াল না করলেও ঈশা ঠিকই খেয়াল করলো। পালিয়ে যাচ্ছে না, পরেও দেখার সময় পাবি। কথাটা ইরার কানে কানে বলল ঈশা।
কই দেখছিলাম আমি? একটু আগেই তো দেখছিলি। কে কি দেখছিল? ইরা তোকে দেখছিল। না মানে আমি গাড়ির সামনে পুতুলটাকে দেখছিলাম। এবার না ঈশা। ঈশা নামবে কেন? আরে ভার্সিটিতে চলে এসেছি। ইরা চারপাশে তাকিয়ে, ওহ তাই তো, কখন যে চলে এসেছে বুঝতেই পারিনি। দেখার মধ্যে মগ্ন থাকলে দেখবি কি করে? ওদের কথা আকাশ একটু ভ্রু কুঁচকে ওদের দিকে তাকায়। আপনার তাকানো শেষ হলে এবার চলুন। আকাশ ওদের নিয়ে গাড়ি থেকে বের হয়, তখনই ওই দিনের ছেলেগুলো এসে সামনে দাঁড়ায়। ওই হিরো এক এক দিন এক একটা মেয়েকে নিয়ে ঘুরো, আমাদেরও তো একটু দিতে পারো। কালকের মতো কি শুরু করেছেন? কাল তোর জন্য বস আমাদের অনেক কথা শুনিয়েছিল, আজকে তো তোকে আর এই দুইটা মেয়েকে সবার সামনে কাপড় খুলে ঘোরাবো। এটা বলে ছেলেগুলো হাসতে থাকে। ওদের এখন খারাপ কথা শুনে ইরা আর ঈশা দুজনের চোখে পানি চলে আসে। ইরা কাঁদছে লজ্জায়, আর ঈশা কাঁদছে এভাবে সবার সামনে নিজের ভাইকে নিয়ে এমন খারাপ কথা বলার কারণে। এখনো কি কিছু বলবি না? এই ছেলে কি বলবে? মারার থেকে বাঁচতে হলে এখনই শার্ট প্যান্ট খুলে হাট। আর সুন্দরী তোমরা শুরু করো। আকাশের অনেক রাগ হয়ে যায় ইরা আর ঈশাকে নিয়ে এমন কথা বলার জন্য। সেজন্য আকাশ একাই ওদের 10 জনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর এটা দেখে ভার্সিটির সবাই অবাক। তো অবাক কেন? আমি আর ঈশাকে খারাপ কথা বলায় আকাশ ওদেরকে মেরে ভেবে মাটিতে শুয়ে দেয়। আমাকে বলেছিস তাতেও কিছু করিনি, কিন্তু আমার বোন আর আমার বাকিটা বলতে গিয়েও বললো না। যদি কখনো চোখ তুলে তাকাস তাহলে এর ফল ভালো হবে না। কি তোর বড় সাহস? একে লোকের গায়ে হাত, তোকে তো কেউ বাঁচাতে আসবে না। তাই নাকি? দেখি তোদের কত ক্ষমতা আছে। কাকে কাকে নিয়ে আসবি এখানে, নিয়ে আয়। আজ আমিও দেখবো তোরা কি করতে পারিস। ছেলেগুলো কাকে কাকে যেন ফোন করে, কিন্তু আকাশও কম না, শুধু ফোন বের করে কাকে কাকে যেন কল করে কথা বলে আবার রেখে দেয়। ছেলেগুলোকে বলে 10 মিনিট অপেক্ষা কর, তোকে আজকে পুলিশও বাঁচাতে পারবে না। এইদিকে ইরা আর ঈশা তো ভয়ে শেষ, কেননা ওর ভাই কেন যে এদের সাথে লাগতে গেল। তোর আব্বুকে ফোন কর। আব্বুকে বললে আব্বু পুলিশ নিয়ে আসবে, কিন্তু পুলিশ ওদের কিছুই করতে পারবে না। এদিকে 10 মিনিট পর ভার্সিটির দিকে 15টা কালো গাড়ি ঢোকে। আর এক একটা গাড়িতে 10 জন করে লোক হবে, আর সবার হাতে সব আধুনিক অস্ত্র। তা দেখে সবাই ভয়ে শেষ, কিন্তু আকাশ ওদের দিকে তাকিয়ে হাসছে। ওই হিরো, তোর কি মরার ভয় নেই? এতগুলা লোককে দেখে ভয় করছে না? তারপর আকাশ বলে, কিং এর কখনো ভয় করে না। একে এখনই শেষ করে দে। বসের কথায় এরা যেই না গুলি করতে যাবে তখনই 3টা হেলিকপ্টারে আওয়াজ শুনতে পায়। এখন আর কেউ আকাশের দিকে না তাকিয়ে ওই হেলিকপ্টারগুলোর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর বস ভাবতে থাকে, এখন আবার কে এলো? এই তোরা দাঁড়া, এটা তো দেখে মনে হচ্ছে আমাদের মেইন বসের। কি আমাদের কি সৌভাগ্য যে আমরা আমাদের বসকে দেখতে পাবো। সত্যি আমরা অনেক সৌভাগ্য হব। একটু পর হেলিকপ্টার দিয়ে 15 জন লোক নামলো। ওরা সংখ্যায় 15 জন হলেও 500টা ছেলেকে মেরে ফেলা ওদের কয়েক মিনিটের কাজ। আর ওদের পোশাক দেখলে যে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, মাফিয়াও ভয় পেয়ে যাবে। 15 জন সাথে আরো 2 জন ছেলে নামলো, যদিও ছেলে দুটো চেহারা দেখা যাচ্ছে না। বস, ওনার চেহারা তো দেখা যাচ্ছে না। আর আস্তে বল, শুনতে পেলে এখনই প্রাণটা যাবে। দুটো ছেলে পরিচয় হলো ওরাই মাফিয়া, আর ওদের উপর আরো একজন আছে যাকে আপনারা আস্তে আস্তে চিনবেন। ছেলে দুটোর মধ্যে একজন এসএইচ আর আরেকজন আরইউ। এটা হচ্ছে ওদের নামের অক্ষর। এখানে এত লোকজন কেন? ছেলেগুলোর বস বলতে লাগলো, বস, এই ছেলেটার জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে। ওর আমাদের ছেলেদের মেরেছে, সেই জন্য ওকে মেরে ফেলতে এসেছি। এই কথা শুনে ইরা তো প্রায় কেঁদে দেওয়ার অবস্থা, কেননা যাকে ভালোবাসি কথাটা বলার আগেই তাকে হারাচ্ছে। এইদিকে ঈশা কান্না করতে লাগলো, প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। এই ছেলেটার মুখটা থেকে কাপড়টা সরা দেখি কি এই ছেলে। আরিউ কথায় একটা ছেলে গিয়ে আকাশের মুখ থেকে কাপড়টা সরালে হেলিকপ্টারে করে আসা সবাই একটু ভয় পায়। আরে এই আমরা কাকে দেখছি? ওরা ওখানে না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়, আর ওদেরও চলে যেতে বলে। 1 মিনিটের মধ্যে পুরো ক্যাম্পাস খালি হয়ে যায়। কেন সবগুলো মাফিয়া ওদের কথায় চলে যায়? কেননা ওরা ভালো করেই জানে এসএইচ আর আরিউ মুখের উপর কথা বললে এখানেই ওদের মরতে হবে। সেজন্য ওরাও কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ওরা চলে গেলে ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরার এরকম জড়িয়ে ধরাতে আকাশ একটু অবাক হয়। আরে কি করছেন? কি ছাড়ুন, সবাই দেখছে। দেখুক, আর কিছু যায় আসে না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার সাথে ফান করছেন না তো? সত্যি ভাইয়া, ইরা তোকে অনেক ভালোবাসে। ওই দিন আমাদের বাসায় শুধুমাত্র তোকে দেখার জন্যই গিয়েছিল। ঈশার কথা শুনে আকাশ এবার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেননা আকাশ ভেবেছে ইরা হয়তো ফান করছে। কিন্তু যখন বুঝতে পারলো তখন আকাশ ইরাকে জড়িয়ে ধরলো আর বলল,
আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তো ড্রাইভার, সেজন্য তুমি আমাকে মেনে নিবে কিনা সেজন্য তোমাকে বলা হয়নি। তুমি ড্রাইভার হও আর যাই হও, আমি শুধু তোমাকেই ভালোবাসি। চলো তাহলে আমরা এখন গিয়ে বসি। ভাইয়া, ওরা তোর মুখ দেখে এভাবে ভয় পেল কেন? আমি তো ভেবেছি এই বুঝি আমি আমার ভাইয়াটাকে হারিয়ে ফেলবো। এটা বলে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যদিও অন্য কোনো মেয়ে যদি আকাশকে জড়িয়ে ধরতো তাহলে ইরা এতক্ষণে ওর চুলের মুঠি ধরে আছাড় মারতো, কিন্তু ঈশা ধরাতে আর কিছু বলেনি। তবুও ইরার মনে একটা সংকট থেকেই যায়, কেননা একটা ড্রাইভারের জন্য কি কেউ এভাবে কাঁদবে? আজকে ঘটনা যেন কেউ না জানে, ঠিক আছে বোন? বাসায় কিন্তু একদম কিছু বলবি না। ঠিক আছে। ইরা চলো। কাল একটু আব্বুর অফিসে অথবা আমাদের বাসায় আসবে। কেন? আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, কালকে তাহলে আমি আসবো। তাহলে এখন আসি, আর সাবধানে থাকবে। রাখবো। ওরা বাড়িতে চলে আসে। আম্মু, তুমি কোথায়? কেন, কি হয়েছে? তুমি জানো আজকে ভার্সিটিতে কি হয়েছে? কি হয়েছে? এদিকে আকাশ ইশারায় মানা করছে না বলার জন্য, কিন্তু ঈশা তো শুনছেই না। জানো আম্মু, আজকে না ইরা ভাইয়াকে প্রপোজ করেছে। সত্যি? তাহলে ওই মিষ্টি মেয়েটা আমার ছেলের বউ হবে? তার মানে তোমরা আগে থেকে সব ঠিক করে রেখেছো? তখনই আব্বুর আগমন। কে কি ঠিক করে রেখেছে? আমি বলছি, ওই দিন যে একটা মেয়ে এসেছিল ঈশার সাথে, আর আমি তো তোমাকে বলেছি মেয়েটাকে আমাদের বাড়ির বউ করব। আজ জানতে পারলাম ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে ওদের পরিবারের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেলি। এখন না, কাল ওদের বাড়িতে যেতে বলেছে। আগে ওখানে গিয়ে কথা বলি, তারপর দেখি কি হয়, এসে তোমাদের জানাবো। ঠিক আছে, কিন্তু মেয়েটা আমাদের টাকা পয়সা দেখে আবার তোকে ভালোবাসেনি তো? তুমিও যে কি বলো না আব্বু। কেন? এমনটা তো প্রায় সময়ই দেখা যায়। ওফ, ও এমন মেয়ে না আব্বু। ভাইয়া সত্যি বলছে, এমনকি ইরা তো জানেই না ভাইয়ার পরিচয়। মানে? তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি, ভার্সিটির সবাই জানে ভাইয়া আমার ড্রাইভার, আর ইরাও তাই জানতো। আর ইরা কিন্তু ভাইয়াকে দেখে পছন্দ করেছে। আর এমনকি ইরা তো এটাও জানে না ভাইয়ার একটা পরিবারও আছে। তাহলে তো বোঝা যায় তোর কথাই সত্য। আকাশ, কাল তুই যা, দেখ ওনারা কি বলে, তারপর না হয় আমাকে জানাস। ঠিক আছে, তাহলে এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। সবাই যে যার রুমে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সেজন্য আকাশ ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আরে আমি বলছি। আমিটা আবার কে? আর তাছাড়া এই নামে তো কাউকে আমি চিনি না। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? বলেন না। হ্যাঁ আছে তো, কয়েক ঘন্টা আগেই হয়েছে। এই কথা শুনে এরা নিশ্চিত হয় যে আকাশ আর যাই হোক না কেন কখনো মিথ্যা বলে না। কেননা অন্য কোনো ছেলেকে এতক্ষণে এই কথা বললে ওরা সিঙ্গেল বলতো নিজেকে, কিন্তু আকাশ ওদের থেকে আলাদা। ফোনের ওপাশ থেকে আকাশ হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু এরা কোনো কথা না বলে কল। কি আজব মেয়ে, কিছু না বলে কেটে দিল। তোর কি চায়? আমার তো ভালোবাসা মানুষ আছেই, কিন্তু ওর নাম্বার তো আমার কাছে নেই। থাকলে তো ওর সাথে কথা বলে রাতটা পার করে দিতাম। একটা কাজ করলে হয় না, ঈশার থেকে নাম্বারটা নিলেই তো হয়। সেজন্য আকাশ রুম থেকে বের হয়ে ঈশার রুমের কাছে যায়। ঈশা, এই ঈশা। এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি আমি ষাঁড়? তা নয় তো কি, রাত 2টায় কি প্রয়োজনটা পড়লো তোর শুনি? আমার একটা নাম্বার লাগবে। ও হ্যাঁ, কার নাম্বার? ইরার নাম্বারটা একটু দে না বোন। দিতে পারি, কি খাওয়াবি বল? লাগবে না তোকে খাওয়ানো, সকালে ওদের বাড়িতে গেলে নাম্বার নিয়ে নিতে পারবো। তাহলে আমার কাছে কেন এসেছিস? যা ভাগ এখান থেকে। যাচ্ছি তো। এভাবে চেঁচাচ্ছিস কেন? সারাক্ষণ শুধু খাই খাই। বিয়ের পর তো বরকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে করবে, তাও তোর কাছে ভিক্ষা চাইবো না। তোকে আমি ভিক্ষাও দিব। যা ভাগ এখন, আমি ঘুমাবো। আকাশ নিরুপায় হয়ে ওর রুমে চলে আসে আর ভাবতে থাকে ওর অ্যাকাউন্টে 200+ কোটি টাকা আছে, তারপরও ও আমার থেকে টাকা চাই। দেখলেন তো, নিজের টাকা খরচ করতে চায় না। সে যাই হোক, এখন ঘুমায়। সকালে আবার ইরাদের বাসায় যেতে হবে। পরের দিন সকালে আকাশ সেজে বাড়ি থেকে বের হয়, আর গাড়িতে 30 মিনিট পর ইরাদের বাড়ির ভেতরে ঢোকে। আর বাড়ির ভেতরে ঢুকে আকাশ দেখলো, কি দেখলো সেটা পরবর্তী পর্বেই দেখতে পারবো। পরের দিন সকালে আকাশ সেজে বাড়ি থেকে বের হয়, আর গাড়ি 30 মিনিট পর ইরাদের বাড়ির ভেতরে ঢুকে। আর বাড়ির ভেতর ঢুকে আকাশ দেখলো ওখানে ইরা ও ইরার আব্বু বসে আছে, সাথে আরো কয়েকজন লোক। কিন্তু আকাশ ওখানে কিছু কিছু লোককে চেনে, কিন্তু এখানে কি হচ্ছে তা আকাশের অজানা। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আসলে আঙ্কেল, আমি কথাটা বলতে যাব ঠিক তখন ইরা আমাকে ইশারায় চুপ থাকতে নিষেধ করলো। কি হলো বলো?
আসলে আঙ্কেল, ইরা আমাকে আসতে বলেছিল। তাহলে বসো আর এনাদের সাথে পরিচয় করিয়ে দেই। ইনি হলেন মিস্টার মাসুদ আর এ হলো রবিন চৌধুরী, কোম্পানিতে কাজ করে আর ওর সাথে ইরার সাথে বিয়ের কথাবার্তা বলতে এসেছে। কথাটা শুনে আকাশের বুকের ভেতর একটু মোচড় দিয়ে উঠলো। কি বলছেন কি আঙ্কেল? ইরা তো আমাকে কিছু বলেনি। এই ব্যাপারে ইরাও কিছু জানে না। আকাশের এখন বুঝতে বাকি রইল না যে ইরা এই ব্যাপারে কিছু জানে না, নয়তো অবশ্যই আকাশকে বলতো। তাহলে রবিন, তোমরা এখন আসো, আমরা না হয় কিছুদিন পরে বিয়ের দিন তারিখ ঠিক করব। ঠিক আছে আঙ্কেল। রবিন ওর আব্বুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ইরা বলে ওঠে, আব্বু, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি কাজের কথা বলছিস তুই? আমাকে না জানিয়ে তুমি আমার জন্য পাত্র দেখতে ছেলেটা ভালো, আর তাছাড়া ভালো চাকরিও করে, মাসে 2 লক্ষ টাকা বেতন, তোকে সুখেই রাখবে। দেখো আব্বু, টাকায় সবকিছু না। তোর কি ছেলে পছন্দ হয়নি? আব্বু, আমি আকাশকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। তা এই ছেলেটা কি করে? আব্বু, ওই চৌধুরী বাড়িতে থাকে, আর ওনার মেয়ে ঈশা আমার বান্ধবী, আর ও ঈশা ড্রাইভার। কি, আমি শেষ পর্যন্ত কিনা একটা ড্রাইভারের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ড্রাইভার বলে কি আমরা মানুষ নই? যেদিন অনেক টাকা বেতনের চাকরি পাবে ওই দিন আমার কাছে আসবে। কি বলছো এসব? ঠিকই বলছি, আমি চাই না আমার মেয়েকে একজন ড্রাইভারের হাতে তুলে দিতে পারি না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমাকে 1 মাস সময় দিন। তোমাকে আমি 6 মাস সময় দিলাম, এর মাঝে যদি কিছু করতে পারো তাহলে আমি ইরাকে তোমার হাতে তুলে দিব, নয়তো তুমি ইরাকে হারাবে। ঠিক আছে, কিন্তু ততদিন পর্যন্ত কি ইরা আমার সাথে দেখা করা বা কথা বলা যাবে? হ্যাঁ, করতে পারো। ঠিক আছে, তাহলে 6 মাসের ভেতরেই আমি আপনার সামনে আসব। এই কথা বলে আকাশ ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ ভাবে কি জন্য গিয়েছে আর কি হলো গিয়ে। তবে যাই হোক, ইরার আব্বুকে কখনো আমার আসল পরিচয় দেওয়া যাবে না। আর এইদিকে ইরা ভাবে ওর আব্বু এটা কি করলো, বাড়িতে এনে আকাশকে এভাবে অপমান না করলেও পারতো। আমার জন্য সব হয়েছে, কেন যে ওকে আসতে বললাম। এইদিকে আকাশ ওদের অফিসে চলে আসে আর ওর আব্বুকে সব কথা বলে। আকাশের আব্বু তো এই কথাগুলো শুনে অনেক রেগে যান। ওই লোকটার এত বড় সাহস, তোকে অপমান করে। ওই লোকটার কোম্পানি আমি 1 সপ্তাহের মধ্যে ডুবিয়ে দিব। না আব্বু, উনি তো ভুল কিছু বলেনি। কোনো বাবাই তো চাইবে না তার মেয়েকে কোনো ড্রাইভারের হাতে তুলে দিতে। আব্বু বলল, তাই বলে আচ্ছা আব্বু, তুমি কি পারবে ঈশাকে কোনো ড্রাইভারের হাতে তুলে দিতে? যদি ছেলেটা সত্যি ঈশাকে ভালোবেসে থাকে তাহলে ছেলেটা বেকার হলেও আমার কোনো আপত্তি নেই। কেননা আমার মেয়ের কি টাকার অভাব আছে, না আমার অভাব আছে? আকাশ ভাবে যদিও আব্বু কথাগুলো খারাপ বলেনি, তবু আকাশ ওর আব্বুকে বুঝিয়ে অফিস থেকে চলে আসে বাড়িতে। আর বাড়িতে আসতেই ঈশার বকবক শুরু হয়ে গেল। ভাইয়া কি বললো ওনারা? আর এমনিতেই পরিচিত হতে গিয়েছিলাম। ভাইয়া, কিন্তু তোকে এত শুকনা দেখাচ্ছে কেন? কই, মার না খেতে চাইলে এখন যা, আমি ঘুমাবো। যাচ্ছি। ঈশা চলে গেল। আকাশ ভাবছে কি করবে এখন। ওর আসল পরিচয় ইরাকে দেওয়া যাবে না। পরের দিন সকালে আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। তখনই ইরা আকাশকে ডাক দেয়। তখন আকাশ ইরাকে ওর ক্লাসে পাঠিয়ে দেয়। ইরার সাথে একটা গাছের নিচে বসে। তুমি কোনো চাকরি জোগাড় করতে পেরেছো? আমার তো চাকরি আছে, তাহলে নতুন করে চাকরি করার কি দরকার? তুমি তো দেখতেই পাচ্ছ, আব্বু একজন ড্রাইভারের সাথে কখনো আমার বিয়ে দিবে না। এখন আমি কি করব বলো? আমি বলি কি, আমি তোমাকে 2 কোটি টাকা দিচ্ছি, তুমি একটা ব্যবসা করো, তাহলে আর আব্বুর কোনো আপত্তি থাকবে। চুপ করে আছো কেন? দেখো, বিয়ের পর তো আমার সবকিছু তোমারই হয়ে যাবে, আর তোমার সবকিছু আমার। তাহলে আমার কাছ থেকে টাকা নিতে তোমার তবুও তোমার কাছ থেকে টাকা নেওয়াটা কি ঠিক হবে? তোমাকে ভাবতে হবে না, আমি 3 মাসের মধ্যে টাকার ব্যবস্থা করে ফেলবো। আর তোমাকে টাকা দিলে তুমি যে কোনো ব্যবসা করে নিও, এরপর আর আব্বুর মানা করতে পারবে না। ওই দিনের মতো আকাশ ইরার সাথে কথা বলে বাসায় চলে আসে। আর ভাবতে থাকে সত্যি ভাগ্য করে একটা জিএফ পেয়েছি, যে তার বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য সব করতে পারে। এভাবে কিছুক্ষণ ভাবতেই আকাশ আর ইরাকে ফোন করে ওর সাথে অনেকক্ষণ কথা বলে, তারপর ফোন রেখে দেয়। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে যায়। তবে এখন আর ভার্সিটিতে আগের মতো কাউকে র্যাগিং করা হয় না। সবসময় শান্ত থাকে ভার্সিটিরা। এখন আর কেউ কাউকে কোনো ধমক দেয় না, কেননা ভার্সিটিতে এগুলা করা একদম নিষেধ। আকাশ ওর রুমে গিয়ে দেখে শাকিল আর অন্তর ওর জন্য রুমে বসে আছে। ওদের এভাবে দেখে আকাশ অনেকটা চমকে যায়। আরে তোরা এখানে? আশাতে কি সমস্যা হয়ে গিয়ে? আরে কি যে বলিস, তোকে অনেকদিন দেখা হয় না, সেজন্য একটু দেখতে আসলাম। তা সবকিছু ঠিকঠাক আছে তো? আকাশের মুখে এমন কথা শুনে শাকিল আর অন্তর অবাক, কেননা আকাশ কারণ ছাড়া এমন কথা বলে না। তার মানে তুই সব জানতি? তোরা হয়তো ভুলে গেছিস আমি কে। না ভুলিনি, কিন্তু ওটা তো আমি আর শাকিল ছাড়া অন্য কেউ জানে না।
আরো একজন আজ জানে এই ব্যাপারটা। কি? যা করা সাবধানে করতে হবে, আর পারলে ওকে। বুঝেছি। তোরা যখন এসেই পড়েছিস তাহলে তোদের ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। কি তুই আবার প্রেমেও পড়ে গেছিস? কেন, আমি কি প্রেম করতে পারি না? পারিস, কিন্তু উনি কি তোর আসল পরিচয় জানে আর তোর অতীতের ব্যাপারে? এখনো পর্যন্ত তো না। চল তোদের ওর সাথে পরিচয় করিয়ে দেই, কিন্তু ওর তো এখন ক্লাস টাইম, 30 মিনিট অপেক্ষা করতে হবে। আমার না অনেক খিদে লেগেছে, খেতে খেতে 30 মিনিট এমনি কেটে যাবে। সেজন্য আকাশ ওদের নিয়ে ক্যান্টিনে চলে যায়, আর এই ফাঁকে আকাশ ইরাকে একটা মেসেজ দেয় যেন ক্লাস শেষ হলে ক্যান্টিনে চলে আসে। এইদিকে ওরা তিনজন কথা বলতে থাকে। এদিকে ইরা ঈশাকে নিয়ে ক্যান্টিনে আসে। দূর থেকে আকাশকে দেখে ইরা গিয়ে আকাশের পাশে বসে, আর ঈশা ইরার পাশে বসে। ইরাকে দেখে শাকিল অন্তর চমকে ওঠে। আরে বলার আগে আকাশ ওদের দুজনে মুখ চেপে ধরে আর কানে কানে বলে, ইরা যেন বুঝতে না পারে, মনে থাকে যেন। ওকে। আরে শাকিল আর অন্তর ভাইয়া, আপনারা কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো। অন্তর ভাইয়া চুপ কেন? একটু শক এর মধ্যে আছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তুই ওনাদের চিনিস? এরা দুজন হলো ভাইয়ার বন্ধু, আর বন্ধু বললে ভুল হবে, ভাইয়ার জানের জিগার দোস্ত। হাই ভাইয়া, কেমন আছেন? আর আপনার আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? সে একই চেহারা। কি? ও কিছু না, তোমাকে এখানে এনেছি ওদের সাথে পরিচয় করিয়ে দিতে। পরিচয় তো হলাম, এবার যাওয়া যাক। তুমি কিছু খাবে না? ঈশা, তুইও কি কিছু খাবি নাকি? বাসায় গিয়ে খাবো, আর ইরাও আমার সাথে যাবে। কি, তুমি বাসায় যাবে? হ্যাঁ যাব তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি বাসায় এসো, তখন না হয় কথা হবে। আমার তো আসতে দেরি হবে। তাহলে আমি ঈশার সাথে যাচ্ছি, তবে সন্ধ্যার সময় বেরিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা যাই। এদিকে ঈশা ইরা ওরা দুজনে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তখনই অন্তর বলে উঠলো, দোস্ত তোর কষ্ট হচ্ছে না এগুলা দেখে? তখন আকাশ বলল, কষ্ট হবে কেন, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। তোরা আজকে আমার বাসায় যা। ঠিক আছে, কিন্তু তুই? আমি একটু পরেই আসবো। গেটের সামনে এসে দেখে ইরা আর ঈশা দাঁড়িয়ে আছে, সাথে কয়েকটা ছেলে, সেজন্য ওরাও ওখানে যায়। কি হয়েছে এখানে ঈশা? দেখো না ভাইয়া, এরা আমাদের অনেক খারাপ কথা বলছে, সাথে ইরাকেও। এই কথা শোনার সাথে সাথে শাকিল ওই ছেলেটার গলা চেপে ধরে। তো সাহস তো কম না, তুই কার বোনের দিকে তাকিয়েছিস? কথা বলে শাকিল আর অন্তর ওদের মারতে থাকে। একে একে ওরা দুজনে 8 জনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর অন্যদিকে আকাশ পেছনে গেট দিয়ে ভার্সিটি থেকে চলে যায়। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে পুলিশকে ফোন করে, আর পুলিশ ভার্সিটিতে চলে আসার আগেই শাকিল, ইরা ও ঈশাকে গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। দেখুন, এই ছেলে দুটো আমাদের মেরেছে। দেখুন, আমাদের কোনো দোষ নেই, ওরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেজন্য ওদের মেরেছি। এরা মিথ্যে বলছে স্যার, আমরা সত্যি বলছি। কে মিথ্যে বলে আর কে সত্য বলছে তা থানা নিয়ে গেলেই টের পাবি। এই দুটোকে ধরে নিয়ে দেখুন অফিসার, ভালো হবে না বলে দিচ্ছি। আমাদের ছেড়ে দিন, নয়তো আপনার কি ক্ষতি হবে তা আপনি নিজেও জানেন না। নিয়ে চলো ওদের। এইদিকে আকাশ জানতে পেরে সবকিছু ঠিক করে রেখেছে। পুলিশ ওদের থানায় ভেতরে নিয়ে যাওয়ার আগেই একটা কল আসে, আর ওটা রিসিভ করে শাকিল আর অন্তরকে ছেড়ে দেয়। বলেছিলাম না আমাদের কিচ্ছু করতে পারবেন না। ওখানে কয়েকটা গাড়ি আসে, শাকিল আর অন্তরকে আকাশের বাসার সামনে নামিয়ে দেয়। ওরা বাড়ির ভেতরে চলে যায়। ইরা আর ঈশার সাথে ওরা কথা বলতে থাকে। ঈশা, আকাশ আর ইরা লাভ স্টোরি বলতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে আসে কিছু কাজে, কেননা আজকে ওদের কোম্পানিতে কিছু ডিল ফাইনাল করতে হবে, সেজন্য আজকে আকাশের এখানে আসা আবশ্যক। আকাশ সব ফাইল নিয়ে বোর্ড রুমে চলে যায়। বোর্ড রুমে অনেক লোকজন ছিল, যাদের মধ্যে অনেকে আকাশকে চিনে না, আর নাই আকাশ ওদেরকে চিনে। কিন্তু ওখানে দুটো লোককে আকাশ ভালো করে চেনে, সেজন্য আকাশ একটু মুখটা লুকিয়ে ফেলে ক্যাপ দিয়ে, কারণ ওরা যদি আকাশের পরিচয় জেনে যায় তাহলে সমস্যা আছে। আকাশ ওখানে কোন রকমের ফাইল নিয়ে ডিলের সবকিছু রেডি করে ফাইলে সাইন করে আকাশ ওর আব্বুকে সব বুঝিয়ে ওখান থেকে চলে আসে। আর ভাবতে থাকে এটা কি হলো, যাদের থেকে লুকিয়ে থাকতে চাই তারাই আমার সামনে চলে আসে। তারপর বাড়িতে চলে আসে। ভাইয়া চলে এসেছিস? এখনো আসি নাই। কই, তো আমার সামনে বসে আছিস? দেখতেই তো পাচ্ছিস, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? ভাইয়া আজকে কিন্তু ইরাই সব খাবার রান্না করেছে, কিন্তু দুপুরে খেয়ে শেষ হয়ে গিয়েছে, সেজন্য তোর জন্য কিছু রাখতে পারিনি। কি, ইরা রান্না করছে আর তুই আমার জন্য রাখলি না? কথাটা বলে আকাশ ওর রুমে চলে যায় মন খারাপ করে। রুমে গিয়ে দেখে শাকিল আর অন্তর ওর রুমে বসে আছে। এত দেরি করলি কেন আসতে? সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছি। কি, তোরা এখনো খাওয়া দাওয়া করিসনি? তাহলে ঈশা যে বললো। কি বললো?
আমি শুধু বলেছি খাবার শেষ, তাতেই ভাইয়ার মুখ কালো হয়ে গিয়েছে। আসলে হবু বউ রান্না করেছে, কিন্তু বেচারা খেতে পারেনি, সেজন্য। তুই আমাকে মিথ্যা বলছিলি? হ্যাঁ, ভাবি তোকে ডাকছে, যা, আমার রুমে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আসছি। শাকিল আর অন্তর তোরা নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। শাকিল আর অন্তর রুম থেকে বাহির হয়ে গেল। আকাশ ওর রুমের ভেতরে একটা সিক্রেট রুম আছে, যে রুমের কথা ও ছাড়া আর কেউ জানে না। আকাশ ওই রুমটায় চলে যায়, গিয়ে কিছু একটা নিজের পকেটে নিয়ে আবার ওই রুম থেকে বেরিয়ে আসে। ঈশা রুমে চলে যায়, ওখানে গিয়ে দেখে ইরা হাতে মেহেদি পরে আছে। তুমি এখন মেহেদি লাগিয়েছো, তাহলে খাবে কখন? কেন, তুমি খাইয়ে দিবে? কি কি আমি খাইয়ে দিব? হ্যাঁ, তুমি খাইয়ে দিবে। তার বিনিময়ে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই দিব। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঈশাকে বলছি আমার আর তোমার জন্য খাবার দিয়ে যেতে। ঠিক আছে। আকাশ ওখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ইরা আর নিজের জন্য খাবার নিয়ে নেয়। তা দেখে বাকিরা জিজ্ঞেস করে, এত খাবার কার জন্য? ভাইয়া, ঠিক তো, এত খাবার তো তুই খাস না, তাহলে এত খাবার নিয়ে কই যাস তুই? তাও আবার নিজের হাতে করে। কখনো তো এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খেতে দেখিনি। তুই একদম বেশি পেকে গেছিস, চুপচাপ খা। শাকিল, অন্তর, তোরা খেয়ে বিশ্রাম কর, আমি আসছি। ভাইয়া, ইরা কোথায়? তুই চুপচাপ খাবি? এত প্রশ্ন কেন তোর? কি, আমি কিছু জিজ্ঞেস করলেই দোষ? মা, আমি উপরে যাচ্ছি। ঠিক আছে, যা। আকাশ উপরে আসে, তখন ইরা জিজ্ঞেস করে, এতক্ষণ লাগে আসতে? কি করব, সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, ওইগুলার উত্তর দিয়ে আসতে দেরি হয়ে গিয়েছে। বুঝলাম, এবার খাইয়ে দাও। আমি দরজা বন্ধ করে দিয়ে আসি। আকাশ দরজা বন্ধ করে ইরাকে খাইয়ে দিচ্ছে আর নিজে খেয়ে নিচ্ছে। এত সুখ দেখে ইরার দু চোখ দিয়ে না চাইতেই পানি চলে আসে। কাঁদছো কেন? এত সুখ আমার কপালে সইবে তো? আমি তো পালিয়ে যাচ্ছি না, তুমি চিন্তা করো না, আমাদের কেউ আগের মতো আলাদা করতে পারবে না। আগের মতো মানে? কিছু না। আকাশ ইরাকে খাইয়ে দেওয়া শেষ হলে আমি যা চাইবো তা দিবে তো? দিব তো। তাহলে কালকের পুরো দিন আর রাত আমাকে সময় দিবে। মানে হলো 20 ঘন্টা সময় দিবে আমায় কালকে। কালকে কি কোনো বিশেষ কিছু আছে? আছে। কি বলো না। কাল হচ্ছে না, থাক বলবো না, কালকে দেখতে পাবে। তবে রে, এটা বলে ঈশা আকাশকে মারার জন্য আকাশের দিকে আসতে গেলে নিজেকে না সামলাতে পেরে আকাশের উপর পড়ে যায়। আকাশের ঠোঁটের সাথে ইরার ঠোঁট এক হয়ে যায়। যদি এমন সিচুয়েশন হয়ে যাবে ইরা বুঝতে পারে, তখনই কেউ বলে ওঠে, রোমান্স করতে ইচ্ছে করলে দরজা বন্ধ করে করতে পারিস না? তুই সব সময় কাবাব মে হাড্ডি হয়ে আসিস কেন? ইস রে, আমি কখন কাবাব মে হাড্ডি হলাম? তুই দরজা বন্ধ করতে পারলি না? আমি জানি তো, একটু শরম নেই, কিন্তু ইরা ভাবি তুমি তো দরজা বন্ধ করতে পারতে। যদি এখন অন্য কেউ রুমে ঢুকে যেত, তাহলে বিনা পয়সায় পিকচার দেখে যেত। ও তো দরজা বন্ধ করেছিল। ঠিক আছে, আমি তো দরজা বন্ধ করে এসেছি, তাহলে খুললো কিভাবে? আর তোর রুমে আমি, আব্বু আম্মু ছাড়া তো কেউ ঢুকতে পারে না, তাহলে সমস্যা কোথায়? তাই বলে আমার রুমটাকে তোরা এরকম বানাবি? ভাবি, তুমি এখনো শুয়ে আছো, উঠো এখান থেকে। ঈশার কথায় ইরা তাকিয়ে দেখে এখনো ইরা আকাশের উপর শুয়ে আছে। যদিও এতক্ষণ ইরা খেয়াল করেনি, আর করবেই বা কি করে। ওদের ঝগড়া দেখে ইরা ভুলেই গিয়েছে সে এখন কোথায়। আচ্ছা, তোর রুমে তো লক করা, তাহলে ইরা ঢুকলো কিভাবে? আমি ইরাকে রুমে ঢুকিয়ে বেরিয়ে গিয়েছি। আর আমি তো জানি আমার রুমে ইরাকে রেখে আসলে ও আর বেরোতে পারবে না। কিন্তু এখন তুই এসেছিস, সেজন্য এখন কোনো সমস্যা নেই। তোমার হয়েছে, তোমাকে তো বাসায় দিয়ে আসতে হবে। আমাকে তো ফ্রেশ হতে হবে। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হাতে যে মেহেদি। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। তোদের এখনো বিয়েই হলো আর তুই ওকে নিয়ে ওয়াশরুমে যাবি, তাও একটা মেয়েকে নিয়ে? আকাশ এই কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। আমি কি করলাম? গেলে ক্ষতি কি? তুই যদি জানিস ও আমার কেউ হয়, তাহলে তুই তো সবচাইতে বেশি খুশি হতি। কথাটা মনে মনে বলল। তুমি তাহলে যাও, ঈশা চলে এসেছে, ও না হয় আমাকে সাহায্য করবে। ওকে যান, এই খেয়াল রাখবি ইরার। এখন তো আমি পরই হয়ে গেলাম, বউ পেয়ে এখন বোনের উপর রাগ দেখাচ্ছিস? এদিকে ইরা ভাবতে থাকে, সত্যি কি আকাশ ড্রাইভার? কেননা আকাশ এই বাড়িতে এমন ভাবে চলে দেখে তো মনে হচ্ছে না আকাশ এই বাড়ির ড্রাইভার। কি ভাবছো? চলো ফ্রেশ হব। চলো। আকাশ ওখান থেকে বেরিয়ে আসে, শাকিল অন্তরের সাথে দেখা করতে রুমে যায়। আকাশকে দেখে ওরা বলতে শুরু করে, তোর কি কষ্ট হচ্ছে না?
তুই কেন ইরাকে সত্যিটা বলছিস না? সত্যিটা বলে কি হবে? তাছাড়া আমি তো ইরাকে আবারও আমার জীবনে ফিরে পাচ্ছি, তাহলে আর এসব কথা বলে ওকে কষ্ট দিতে চাই না। সত্যি বন্ধু, সেই রাতের কথা কখনো ভুলতে পারবো না। যদি আমরা তোর সাথে থাকতাম তাহলে মনে হয় এমনটা। কি করব বল, আমি তো আর জানতাম না যে ওই মেয়েটা মুখোশের আড়ালে কাল নাগিনী লুকিয়ে থাকবে। থাক, বাদ দে সব কথা। যা হওয়ার তো হয়ে গিয়েছে, নতুন করে যে আবার ফিরে পাচ্ছিস তাই অনেক। সেই জন্যই তো চুপ করে আছি। তা ওদের খোঁজ পেয়েছিস? ওদের কোনো খোঁজ পাইনি। আমার মনে হয় ওরা কেউ বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই খুঁজে পেতাম আমরা। তা ঠিক বলেছিস, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওদের মধ্যে এখনো কেউ বেঁচে আছে, আর সে কে তা আমাকে জানতেই হবে। তুই চিন্তা করিস না, আমরা ওদের খোঁজার ব্যবস্থা করব। অনেক রাত হয়েছে, এবার তোরা ঘুমা, আমিও ঘুমাই, কাল আবার ভার্সিটি যেতে হবে। আচ্ছা, যা। আকাশ ওখান থেকে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ, ঈশা আর ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। আকাশ ওর রুমের দিকে যায়, ইরা ও ঈশা ওদের রুমে যায়। আকাশ ওর কেবিনে গিয়ে বসে। তখনই আকাশ খেয়াল করে সে একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও আকাশ প্রথমে তেমন একটা পাত্তা দেয়নি, কিন্তু আকাশ প্রায় সময় খেয়াল করছে যে মেয়েটা আকাশকে ফলো করে। সেই দিনের মতো ক্লাস করে আকাশ ক্যান্টিনে আসে, দেখে মেয়েটিও আকাশের সাথে ক্যান্টিনে আসে। হ্যালো, কেমন আছেন? এমন কথা শুনে আকাশ ভেবাচাকা খায়। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনবেন কি করে? কেননা এর আগে তো আর আমরা কখনো পরিচিত হইনি। ও হ্যাঁ, তাই তো। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বসুন। কি খাবেন? আমি কিছু খাবো না। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার জিএফ এর জন্য। তা আমি বসলে উনি মাইন্ড করবে না তো? ও অন্য মেয়েদের মতো মাইন্ড করবে না। কেন? ও আমাকে অনেক বিশ্বাস করে আর আমিও ওকে অনেক বিশ্বাস করি। সত্যি এই যুগে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। ঠিক বলেছেন। ওদের মধ্যে কথা চলতে থাকে, তখনই ইরা পেছন থেকে বলে ওঠে, মেয়েটাকে? আমার ক্লাসমেট, আজই পরিচয় হলাম। শুধু ক্লাসমেট না অন্য কিছু? তুমি আমায় সন্দেহ করছো? আরে কি বলো, আমি কেন তোমাকে সন্দেহ করব? তাহলে নীলা, আমি এখন উঠি। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এইদিকে নীলা কাকে যেন ফোন করে। হ্যালো বস, ওরা দুজনেই এখনো বেঁচে আছে। ও তোমাকে চিনতে পারেনি তো? বস কি যে বলেন না, আকাশ চিনবে আমাকে? তুমি কি আবারও আগের মতো ভুল করতে চাচ্ছ? মনে আছে ওই রাতের কথা? মনে থাকবে না? ওই রাত আমার সব কাছের মানুষদের নিয়ে হারিয়ে ফেলেছি। ওই রাত কি করে ভুলতে পারি? কুল ডাউন নীলা, চিন্তা করো না, এবার আর ও বাঁচতে পারবে না। কিন্তু বস, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠালাম, খুব সাবধান থাকবে। ঠিক আছে বস। এতক্ষণ ওদের কথা শুনে তো বুঝতেই পারলেন নীলা কোনো সাধারণ মেয়ে না। এই নীলা আসলে কে আর কি জন্য এসেছে তা তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। নীলা কোন রাতের কথা বলেছিল, কি হয়েছিল সেই রাতে, তাও আপনারা জানতে পারবেন। এখানে কেন নিয়ে এসেছো? মনে হচ্ছে কালকের দিনটার কথা। ওই রাতটা তুমি আমায় সময় দিবে। মনে পড়ে, কিন্তু পুরো রাত কিভাবে দিব বলো? কেন, আমাকে কি বিশ্বাস করে পুরোটা রাতটা দেওয়া যায় না? তুমি চাইলে পুরো রাত কেন, সারা জীবনের জন্য তোমার কাছে থাকতে পারি। পুরো রাত থাকতে হবে না। তাহলে? এত কিছু জানতে হবে না, শুধু রাতে সুন্দর করে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে 11টায় নিতে আসবো। কোথায় যাচ্ছি আমি? গেলেই দেখতে পাবে। এখন বাসায় যাও আর রেস্ট নাও, কেননা সারা রাত তো তোমাকে জেগে থাকতে হবে। যা, অসভ্য। এটা বলে দৌড়ে ইরা গাড়িতে উঠে চলে যায়। এদিকে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে বাসায় এসে ঈশাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে একটা নির্জন দ্বীপে চলে যায়। ওখানে প্রায় 3 ঘন্টার মতো কিছু কাজ আছে, ওইগুলো সেরে আবার বাড়িতে চলে আসে। এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। রাত 10টা বাজে। আকাশ রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ইরাদের বাড়ির উদ্দেশ্যে। ইরাদের বাসার সামনে এসে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে আর একটা নির্জন দ্বীপে চলে যায়, যদিও ইরা তা জানে না। আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি কোথায়? চারদিকে এত অন্ধকার কেন? অন্ধকার আমি করে রেখেছি, কারণ তোমার চোখে কাপড় দিয়ে বাঁধা। আমি 1 থেকে 3 পর্যন্ত ঘুরলে সামনে তাকাবে। ঠিক আছে। 1, 2, 3। ইরা সামনে তাকিয়ে দেখে অনেক দূরে একটা দ্বীপের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর এই দ্বীপে প্রচুর আলো। দেখে মনে হচ্ছে কোনো উৎসব হবে। আমার না ভয় করছে। আমি থাকতে তোমার কিসের ভয়? তুমি তো জানো না আমি সাঁতার কাটতে পারি না। জানি আমি। জানো মানে? আমি তো তোমাকে কখনো বলিনি। এখন আকাশ কি বলবে? আসলে ইরা তো কখনো আকাশকে এই কথা বলেনি। চুপ করে আছো যে? আসলে
আসলে কি? তুমি ভয় পাচ্ছ ভেবে মনে করেছিলাম তুমি সাঁতার জানো না, কিন্তু আমি চিন্তা করো না। হুম। এইদিকে আকাশ ভাবে ওই রাতেও আমি তোমাকে এইরকম প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারিনি, তবে চিন্তা করো না, আজকে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কথাগুলো আকাশ মনে মনে বিড়বিড় করছে। কি ভাবছো? কিছু না, চলো তাহলে ওখানে যাওয়া যাক। কিন্তু যাবো কি করে? সব ব্যবস্থা করে রেখেছি, এসো আমার সাথে। ইরাকে কোলে নিয়ে উঠিয়ে একটা নৌকায় বসায়, নিজেও উঠে পড়ে। আকাশ নৌকা চালাচ্ছে আর ইরা আকাশের কোলে বসে চারদিকে দেখছে। ওয়াও, সত্যি কত ভালো লাগছে। তোমার তো এগুলো অনেক পছন্দ, তাই না? কিন্তু আমি তো তোমাকে কখনো আমার পছন্দের কথা বলিনি। ভালোবাসা থাকলে সবকিছু আপনা আপনি জানা হয়ে যায়। হো, তাই বুঝি? তা বলতে এইদিকে ইরা আকাশকে নদীর পানি যতটা বাড়ছে আকাশের গায়ে পড়ছে দেখে ইরা হাসতে থাকে, কিন্তু আকাশ ইরাকে পানি মারছে না, কারণ পানি মারলে ইরার হাসি মুখটা কালো হয়ে যাবে। সেজন্য আকাশ চুপ করে নৌকা চালাচ্ছে ইরার হাসি মুখটা দেখার জন্য। 10 মিনিট পর ওরা দ্বীপে পৌঁছে যায়। নৌকা থেকে আকাশ ইরাকে কোলে নিয়ে নামালো, কেননা নৌকা দোলার কারণে ইরা ঠিক মতো হাঁটতে পারছে না, সেজন্য ইরাকে কোলে নেওয়া। ওয়াও, দূরের চেয়ে কাছে থেকে আরো বেশি সুন্দর লাগছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। এটা বলে খুশিতে আকাশকে একটা চুমু দেয়। আরে আরে, তোমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো। হোক, ব্যাগে আছে, ওখান থেকে লাগিয়ে নিব। সত্যি তোমাদের কোনো তুলনা হয় না, সব সময় ব্যাগে কিছু না কিছু নিয়ে যাও। এখন চলো, আর 10 মিনিট বাকি আছে। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে যে সময় হিসাব করছো? ইরার এমন কথাতে আকাশ ইরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আরে আমি তো মজা করছিলাম। বেশি সময় নেই বলে আবারও ইরার চোখে একটা কাপড় বেঁধে দেয়। আবার কেন বেঁধেছো? কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর খুলে দিব। কিন্তু চোখ বাঁধা থাকলে আমি হাঁটবো কি করে? আমি থাকতে তোমার হাঁটার চিন্তা করতে হয় নাকি? কেন, তুমি কি করবে? ওই যে নৌকায় থেকে যেভাবে উঠিয়েছি নামিয়েছি ওইভাবে নিয়ে যাব। এই রে, সময় কত তাড়াতাড়ি চলে যায়। এটা বলে ইরাকে কোলে নিয়ে কিছু দূর গিয়ে একটা টেবিলের সামনে এসে দাঁড় করায়। এবার তো বাঁধনটা খুলে দিবে নাকি? আরে দিচ্ছি তো। আকাশ ইরার চোখের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দিতে ইরা চারপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকে। ওয়াও, কি সুন্দর! জোনাকি পোকা উড়ে উড়ে আলো দিচ্ছে। ইরা দু চোখ ভরে এইগুলা দেখছে। ফুলের মিষ্টি গন্ধ ইরা উপভোগ করছে। এইগুলো উপভোগ করতে করতে ইরা খেয়াল করে আকাশ ওর সাথে নেই, সেজন্য ইরা ভয় পেয়ে আকাশ বলে চিৎকার করতে থাকে। এইদিকে ইরার চিৎকার শুনে আকাশ ইরার সামনে আসাতে ইরা দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে কান্না শুরু করে দিল। কান্না করো কেন? আমি কোথাও যাইনি তো। আমি তোমাকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গেছি, সেজন্য অনেক চিৎকার দিয়েছি। তার আগে বলো, তুমি কই গিয়েছিলে? এই তো পাশেই গিয়েছি তোমার জন্য সারপ্রাইজ দিতে। সারপ্রাইজের কথা শুনে ইরা তো অনেক খুশি। সারপ্রাইজ আমার জন্য? তাড়াতাড়ি দাও। এই রে, 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আসো আর চোখ বন্ধ করে রাখো, আমি বললে খুলবে। এটা বলে ইরাকে কোলে নিয়ে আর একটু সামনে যায়। এবার চোখ খুলো। ইরা ধীরে ধীরে চোখ খুললো। সামনে তাকিয়ে দেখে অনেক সুন্দর একটা কেক। হ্যাপি বার্থডে টু মাই জান, হ্যাপি বার্থডে ইরা। এমন কথা শুনে ইরা তো অবাক, কেননা ইরা নিজেও জানে না আজকে যে ইরার জন্মদিন। ধন্যবাদ, কিন্তু আজকে যে আমার জন্মদিন তা তো আমি নিজেও জানতাম না। তাছাড়া আমার জন্মদিনের তো আরো 6 মাস দেরি আছে। তাহলে তুমি এভাবে আয়োজন করলে যে? ওইটা তোমার আসল জন্ম তারিখ, মনে মনে কথাটা বললো। কি হলো বলো? জন্মদিন ছাড়া কি জন্মদিন পালন করা যায় না? যায়, কিন্তু আমার না সবকিছু কেমন যেমন? আমি এখনো তোমাকে আমার সব পছন্দ আরো অনেক কিছু বলিনি, কিন্তু তুমি ঠিকই মনে রেখেছো। আজকে আবার জন্মদিন না, তবুও তুমি আমার জন্মদিন পালন করছো। এইসব আমার কাছে অদ্ভুত লাগছে। আমি না রাখলে রাখবে কে বলো? 10টা না, 2টা না, একটা মাত্র বউ আমার। ও না জিএফ, এখন কি কেক কাটবে না? তুমি এত সুন্দর করে যখন সবকিছু রেডি করেছো, তখন কেকটা কাটি। আকাশ ইরাকে নিয়ে কেক কাটে আর একজন আরেকজনকে খাইয়ে দেয়। এভাবে ওদের মধ্যে আরো কিছু সময় যেতে লাগলো। তখন আকাশ ওর পকেট থেকে একটা হীরার আংটি এবং লকেট ইরাকে পরিয়ে দেয়। দেখো তো তোমাকে কেমন লাগছে? ইরার মুখের সামনে মোবাইল রাখে। ইরা দেখে তো সত্যি অনেক সুন্দর, কিন্তু এগুলা কিসের তৈরি? আকাশ জিজ্ঞেস করে। কেন? দেখে তো অনেক দামি মনে হচ্ছে। ও নিয়ে তোমায় ভাবতে হবে না। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। এইদিকে আকাশ ভাবতে থাকে, ইরা তোমার কিছু মনে পড়ছে না? আজ যে তোমার জন্মদিন তা তুমি জানো না, কিন্তু
তুমি যেটা জানো ওটা তোমার আসল জন্মদিন না। কি ভাবছো? আমরা বাসায় যাব? রাত 3টা বাজে, রাতটা এখান থেকে সকালে বেরিয়ে পড়বো। এখানে থাকবো কই? সব ব্যবস্থা করা আছে। তার মানে সব আগে থেকে রেডি করে রেখেছো, তাই না? হ্যাঁ, দেরি করো না, চলো। আকাশ ইরাকে নিয়ে একটা ছোট কুটির ঘরে যায়। আজ রাতটা আমাদের এখানেই ঘুমাতে হবে। বিছানা তো একটা, তাতে কি? দুজনে একসাথে ঘুমানো কি ঠিক হবে? আমাকে কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে কি আর এত দূর আসতাম? তাহলে একসাথে ঘুমাতে সমস্যাটা কোথায়? ঠিক আছে, আসো তাহলে একসাথে। আরে আরে, আমি তো মজা করছি। আমি এত কিছু জানি না, তুমি মজা করো আর যাই করো। এইদিকে আকাশ ইরার সাথে মজা করতে গিয়ে এখন দেখছে ফেসেই গিয়েছে। এইদিকে ইরা তো মনে হচ্ছে আজকে আর ছাড়বে না। একটু বোঝার চেষ্টা করো। না, তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটাই শেষ কথা। কি আর করার, আকাশ আর ইরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এভাবে রাত পার হয়ে সকাল 10টা বাজে, এখনো ওরা দুজন একসাথে ঘুমাচ্ছে। তারপর পাঠকরা এটাকে খারাপ কিছু ভাববেন না, কেননা ইরার সাথে আকাশের আরো একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কের জোরে আকাশ ইরার সাথে ঘুমাতে পারবে, যেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে এতটুকু জেনে রাখুন, আকাশ আর ইরা এই ঘুমানো ব্যাপারটা নিয়ে আপনারা ওনাকে খারাপ ভাববেন না, লেখককে। ইরা ঘুম থেকে উঠে বুঝতে পারে যে দ্বীপটা ইরার কেমন চেনা চেনা লাগছে, যেন মনে হচ্ছে ইরা আগেও এখানে এসেছে। সেজন্য ইরা আকাশকে ডাকতে থাকে। উঠো না ঈশা, বিরক্ত করিস না, ঘুমাতে দে। হ্যাঁ, এখানে ঈশা কই থেকে আসলো? তার মানে ওকে ঈশাই প্রতিদিন ঘুম থেকে তোলে, সেজন্য আমাকে ঈশা মনে করছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। টেবিলের উপর পানি ছিল, যা আকাশের মুখের উপর ঢেলে দেয়। আকাশ কে বলে চিৎকার দিয়ে ওঠে আর সামনে তাকিয়ে দেখে ইরা মুখ চেপে হাসছে। ও তুমি, আমি ভেবেছিলাম ঈশা। কেন, ঈশা কি তোমাকে এরকম পানি ঢেলে ওঠায় নাকি? মাঝে মাঝে। এখন বলো, কি জন্য পানি ঢেলেছিলে? তোমাকে সেই কখন থেকে ডাকছি, ওঠার তো কোনো নামই নেই তোমার। আমি তো ভাবলাম মনে হয় কি না কি হয়ে গিয়েছে। আমার না এই টিপটা কেমন চেনা চেনা লাগছে। এই কথা শুনে আকাশের মুখে একটু হাসি ফুটলো। সত্যি? তুমি এত খুশি হচ্ছ কেন? তোমার চেনা চেনা লাগছে সেজন্য আমার কাছে খুশি লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে মাথায় বেশি চাপ দিও না তো, নয়তো মাথায় সমস্যা করবে, ডক্টর বলেছে। ডক্টর বলল? আবার কখন? আমি তো ডক্টর কাছেও যাইনি কখনো। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, সেজন্য কথাটা ঘুরিয়ে আমি বলতে চেয়েছি, মাথায় যে কোনো বেশি চিন্তা করলে, মাথায় চাপ পড়লে পরে সমস্যা হতে পারে, এরকম ডক্টর বলেছিল। তুমিও এমন ভাবে কথা বলো, শুনলে যেন মনে হয় আমাকেই বলছো। তোমাকে বলবো কেন, আমি তো এমনিই বলেছি। আচ্ছা, এখন যাওয়া যাক। যাবো তো, কিন্তু একটা কথা জানার ছিল। কি কথা? আজ কি সত্যি আমার জন্মদিন? এখন কি বলবে আকাশ, এটাই নিয়ে ভাবছে, কেননা ইরার তো আগের কোনো কথাই মনে নেই। আসলে আমি তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, কিন্তু ভুলে জন্মদিন বলে ফেলেছি। এসব কথা বাদ দাও তো, এখন বলো কি খাবে? আর ইউ সিরিয়াস? মানে? এখানে নাস্তা কই পাবো এখন? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওরা দুজনে নাস্তা করে নেয় এবং ওখান থেকে আবার নৌকা করে আবার চলে আসে। এরপর গাড়িতে উঠে দুজনে রওনা দেয়, আর আকাশ ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। ওই দিনটা ওরা দুজনে অনেক উপভোগ করে। অন্যদিকে কেউ একজন বলতে থাকে, অনেক ভালোবাসা না তোমাদের, একদিন দেখবে আবারও আগের মতো তোমাদের দুজনকে মেরে ফেলবো। ওই দিন ভুলটা আমারই হয়েছে, দুজনকে একসাথে মেরে ফেলা উচিত ছিল। শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আর পারলাম না। এখন আর সেই ভুলটা করব না। আমি যখন ওকে পাইনি তখন অন্য কাউকে পেতে দিব না। আমি আবারও তোমাদের জীবনটা নষ্ট করে দিব। এভাবে ইরা আর আকাশের প্রতিদিন মিট করা চলতে থাকে। এভাবে দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু এখনো আকাশ কিছুই করতে পারলো না। সেজন্য ইরা বলে উঠলো, 4 মাস তো কেটে গেল, এখন কি করবে? আমিও তো ওটাই ভাবছি। তোমাকে তো বলা হয়নি 2 দিন পর দেশের বাইরে যাব, আর ফিরে এসে তোমার আব্বুর কাছে যাব। কিন্তু তুমি ওখানে কি করবে আর টাকা কোথায় পাবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু 1 মাস অপেক্ষা করো। কি 1 মাস? কিন্তু 1 মাস তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আকাশ ইরার 2 গালে হাত রেখে, আরে আমি তো তোমার জন্যই যাচ্ছি, আর ওখানে না গেলে তো তোমার আব্বুর সামনে দাঁড়াতে পারবো না। তবুও তোমাকে ছাড়া আমার কেমন একা একা লাগবে। একা একা লাগলে ঈশার সাথে আমাদের বাসায় চলে যাবে,
আব্বু আম্মুর সাথে সময় কাটাবে। তাছাড়া বিয়ের পর তো ওই বাড়িতেই থাকতে হবে। আমরা ওই বাড়িতে থাকবো না। কেন? বারে তুমি যখন চাকরি করবে তখন ওই বাড়িতে না থেকে নতুন করে ফ্ল্যাট ভাড়ায় থাকবো। ও, বাড়িতে কি থাকতে কি অসুবিধা হবে? আরেকজনের বাড়িতে থাকতে কেমন লাগবে না? তাহলে আজকে উঠি, তুমি বাসায় যাও, আমি তাহলে কালকেই রওনা দিব। ঠিক আছে। ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা যে কথাগুলো বলেছিল তা একজন ঠিক শুনেছে। এই তো, ওরা 1 মাসের জন্য আলাদা হয়ে যাবে। এবার ওদের মধ্যে যে কোনো একজনকে মারতে সুবিধা হবে, কথাটা বলে একটা হাসি দেয়। কাল সকালে আকাশ বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে দেখে ইরা আগে থেকে ওখানে বসে আছে আর চোখের পানি ফেলছে। তা দেখে আকাশ বলতে থাকে, কাঁদছো কেন? ইরা তো কেঁদেই চলছে। আরে মানুষ দেখে কি বলবে? যাই বলুক, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। মাত্র কয়েকদিনের পর তো আমরা একসাথে হয়েই যাব। এবার আসি। আকাশ ওর ব্যাগ গুছিয়ে ভেতরে চলে যায়। ইরাও মন খারাপ করে বাসায় চলে আসে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের এত টাকা থাকতে ও দেশের বাইরে কেন যাচ্ছে। আসলে আকাশের দেশের বাইরে যাওয়ার একটা অন্য কারণ আছে, যা আপনারা পরে জানতে পারবেন। এভাবে 20 দিন কেটে যায়। আকাশ আর ইরার মাঝে প্রতিদিন কথা হয়। এইদিকে ইরার বাবা হঠাৎ করে এসে বলে, 2 দিন পর তোর বিয়ে। কি বলছো কি তুমি আব্বু? আমি যা বলছি ঠিকই বলছি। 2 দিন পর তোর বিয়ে। বিয়েটা হবে ওই দেশের একজন শিল্পপতির ছেলের সাথে। ওর সাথে তোর বিয়ে দিলে আমার কোম্পানি আরো অনেক বড় হবে। ছি আব্বু, তুমি নিজের ব্যবসার জন্য আমাকে বলে দিবে? আমি এত কথা শুনতে চাই না। 2 দিন পর তোর বিয়ে, সেজন্য এখন থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আর তোকে পাহারাদার হিসেবে এই মেয়েটি থাকবে। এই কথা শুনে ইরা পেছনে তাকিয়ে দেখে নীলা। আরে এ তো সেই মেয়েটা, ওই দিন আকাশের সাথে পরিচয় হয়েছিল, পরে আবার আমার সাথে। হো, তাই তো। জানি আমি। ইরার আব্বু চলে যায়। তখন নীলা বলে ওঠে, এবার দেখলি তো আমার আকাশকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ফল। ওয়েট, আকাশ কবে থেকে তোমার হলো? 1 মাস হলো না তোমাদের পরিচয় হয়েছিল, এর মধ্যে আকাশ তোর হয়ে গেল? ওর আমার পরিচয় 1 মাস না, বরং 2 বছর আগে আমাদের পরিচয় হয়েছিল। তখন আমি আকাশকে অনেক ভালোবাসতাম, কিন্তু আকাশ তখন তোকে ভালোবেসেছিল। কি? আমার সাথে আকাশের 2 বছর আগেও রিলেশন ছিল, কিন্তু আমি তো জানতাম না। ঠিক তাই। কারণ কি? এত কথা জেনে তুই কি করবি? 2 দিন পর তোর বিয়ে। যা, নিজের নতুন বরের জন্য ভাবতে থাক। আমার আকাশকে ভুলে যা, কেননা তোর বিয়েটা হয়ে গেলে আমি আকাশকে আমার করে নিব। আমি বেঁচে থাকতে তা কখনো হবে না। আমি আকাশকে সব কথা বলে দিব। কখনো তুই আকাশের সাথে কথা বলতে পারবি না। এদিকে ইরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আজকের দিনটা পার হয়ে গেল, কিন্তু আকাশ ইরার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সেজন্য আকাশ ওর বন্ধুদের মাধ্যমে ইরার খোঁজ নিতে থাকে। এভাবে একদিন পর, দোস্ত, ভাবির খবর পেয়েছি। আমি তো অনেক টেনশনে ছিলাম, কিন্তু ইরার আজ রাতে বিয়ে। এ কথা শোনার পর আকাশের মাথায় তো কাজ করছে না। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি আয়। তুই যদি চাস আমি বিয়েটা আটকিয়ে রাখতে পারবো। তেমন কিছু করা যাবে না, যা করার আমিই করবো। আজকের মধ্যে আমি দেশে আসছি। শোন, তোকে কি কি করতে হবে তা আকাশ শাকিলকে বুঝিয়ে দিল। চিন্তা করিস না দোস্ত, হয়ে যাবে। আকাশ দেরি না করে দেশে ফেরার জন্য এয়ারপোর্টে চলে আসে। এইদিকে নীলা তো অনেক খুশি। ইরার বিয়েটা হয়ে গেলে ও আকাশকে পেয়ে যাবে। আঙ্কেল, বেশি দেরি করা যাবে না। যদি আকাশ একবার জানতে পারে আপনি ইরার বিয়েটা দিয়ে দিয়েছেন, তাহলে ও আপনাকে জানে মেরে ফেলবে। আঙ্কেল বলল, চিন্তা করো না, আমারও অনেক চেনা জানা গুন্ডা আছে, ওরা ওই ছেলেটাকে মারলে লাশও কেউ পাবে না। আকাশ যে কে যদি আপনি জানতেন তাহলে এসব কথা বলতেন না। মানে? কিছু না, আপনি ওই দিকটা দেখেন, আমি এই দিকটা দেখছি। ওইদিকে বিয়ে আর মাত্র 30 মিনিট বাকি। আকাশ এয়ারপোর্টে এসে পৌঁছায়, অনেকটা গাড়ি নিয়ে ইরাদের বাসায় চলে আসে। এইদিকে ইরা বিয়ের পিড়িতে বসে আছে আর কাঁদছে। অন্যদিকে পরের বাবা সারা বাড়িতে সিকিউরিটি দিয়ে রেখেছে, যাতে করে অপরিচিত কেউ বাসার ভেতরে ঢুকতে না পারে। সেজন্য একে লোক দিয়ে পুরো বাড়িটা ভরে রেখেছে। এইদিকে আকাশ শাকিলকে আর অন্তরকে নিয়ে গেটের সামনে আসে। তখন কয়েকটা ছেলে ওদের দাঁড় করায়। তোরা কে রে? তোর বাপ রাস্তা স্যার। এই ধর ওকে। এইদিকে গেটে গ্যাস জ্যাম দেখে নীলা বুঝতে পারে যে আকাশ এসে গেছে। এদিকে কাজী বিয়ে পড়াচ্ছে না। ওইদিকে ওই ছেলেগুলো আকাশের সামনে আসে। তুই জানিস আমরা কার লোক? তুই জানিস আমরা কে? তোকে চিনে আমরা কি করব? এখান থেকে চলে যা, না তো ওদের 3 জনকে মেরে ফেলবো। ওদের কথা শুনে আকাশ, অন্তরা, শাকিল হাসতে থাকে আর আকাশকে
হাসির শব্দ ইরা ঠিকই শুনতে পায়। আমার আকাশ এসে গেছে, এবার আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোদের সবচেয়ে বড় বসকে ফোন কর। কেন? করতে বলছি কর। এইদিকে ওদের বস ওনার বসকে ফোন করে। হ্যালো, কি হয়েছে? একটা ছেলে এখানে গ্যাঞ্জাম করছে, কিছুতেই যাচ্ছে না। পরে ছেলেটা আপনাকে ফোন করতে বলেছে। নাম কি ওদের? এসএইচ নামটা বললেই হবে। এস নাম বললো। এসএইচ নামটা শুনে ওদের বড় বসের তো হাত পা কাঁপছে। কি নাম বললো? এস। তাড়াতাড়ি ওনার পায়ে পড়ে ক্ষমা চা, আর উনি যা করতে বলে তাই কর। কি হয়েছে তা তো বলবেন। আরে আমরা যাদের পাওয়ারে চলি ওনারাই তোর সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে ওদের বসের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর ওদের বস আকাশের পায়ে পড়ে যায় এবং ক্ষমা চায়। আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। সমস্যা নেই, ভিতরে চল। ওদের বস আকাশ, অন্তর, শাকিলকে গার্ড দিয়ে ভেতরে নিয়ে যায়। তা দেখে ওখানে সবাই অবাক হয়। শফিকুল ইসলাম, আপনি যা করলেন মোটেও ভালো করলেন না। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। উকিল সাহেব, ইরা আমার বিবাহিত স্ত্রী। আমাদের 2 বছর আগে বিয়ে হয়েছে। এই নিন কাবিননামা। এবার আপনি আসতে পারেন। আকাশের কথা শুনে সবাই অবাক হয়, সাথে ইরাও। কি, আমাদের বিয়ে হয়েছে তাও 2 বছর আগে? এটা কিভাবে সম্ভব? ও মিথ্যে বলছে ইরা। আপনি চুপ করেন। কোন সম্পর্কে আপনি ইরাকে নিজের মেয়ে বলে দাবি করছেন? কি, উনি আমার বাবা না? না ইরা, উনি তোমার আসল বাবা না। তাহলে আমার বাবাকে? বলছি, তাহলে তোমাকে 2 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে তুমি সব বুঝতে পারবে। তোমার পরিচয়, তুমি কি করতে, আমার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে আমাদের বিয়ে হয়েছে, এই সব কিছু জানতে পারবে। তাহলে বলো আমাকে। 2 বছর আগে। তাহলে চলুন 2 বছর আগে কি হয়েছিল তা জানা যাক।